सूर्यो देवीमुषसंरोचमानं मरीयो न योषामभ्येति पश्चात् यत्रा नरो देवयन्तो युगानि वितन्यते प्रतिवज्राय भद्रम् तन्मित्रस्य वरुणस्य विचक्षे सूर्य रूपं वृणुते द्योरुपस्थे अनन्तमन्यादृषदस्य पाज कृष्णमन्यद्धरित संवरन्ति आद्या देवा उदिता सूर्यस्य निरंहस पिप्रीता निरवस्यत् तन्नो मित्रो वरुणो मामहन्तामदिति सिन्धु पृथिवी उततो ॐ शान्ति शान्ति शान्तिः। আমি সংগীতাকে অনুরোধ করবো আবার এখন আমার কলেজে ওরা ঢুকতে পারেনি, সেজন্য আমি তনুশ্রীকে অনুরোধ করব আমাদের কলেজের মঙ্গলাচরণ করার জন্য। রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যালয়। শুনতে পাচ্ছি না। হ্যালো, কি বললে শুনতে পাচ্ছি না, আরেকটু ভালো পরিষ্কার। তুমি আমাদের কলেজে ওরা মঙ্গলাচরণ করছে মাতাজি। ওরা আমাদের ছাত্রীরা ঢুকতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, এখন ঢুকতে পেরেছে, এখন ওরা মঙ্গলাচরণ করছে। হ্যাঁ মাতাজি, আচ্ছা তোমরা করো। ম্যাম শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, ও মেধা দেবী সোমানা নবদে স্বাচি ভদ্রা সুমনস্য মানা ত্বয়া জুষ্ণানুদমানা দুরুক্ত্বান বৃহদ্বদেমা বিদধে সুবীরাः त्वया जुष्ट ऋषिर्भवति देवी त्वया ब्रह्मा गतश्रीकृतत्वया त्वया जुष्ट श्रित्रं विन्दते वसुसानो जुषस्व द्रविणो न मेधे मेधां मयीन्द्र ददातु मेधां देवी सरस्वती मेधां मे अश्विना भुभावाधत्रं पुष्करस्रजा अप्सरासु चया मेधा गन्धर्वेषु चयन्मनः दैवी मेधा सरस्वती सामा मेधासुरभिर्जुषतागुं स्वाहा आमां मेधासुरभिर्विश्वरूपा हिरण्यवर्णा जगति जगम्या ऊर्जाशती पयसा पिन्नमाना सामां मेधासु प्रतीकाजशान्त्यां मयि मेधां मयि प्रजां मयि अग्निस्तेज ददातु मयि मेधां मयि प्रजां मयीन्द्र इन्द्रियं ददातु मयि मेधां मयि प्रजां मयि सूर्यव्राजो ददातु ॐ हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि
तन्यहंस प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। ধন্যবাদ তনুশ্রী। এখন আমাদের পূজনীয়া অধ্যক্ষা প্রভাজিকা ভাস্বপ্রাণা মাতাজিকে কিছু বলার জন্য মাতাজি। পরম শ্রদ্ধেয়া অতি প্রিয় শিউলিদি, আমি শিউলিদিকে খুব বড় বলে, আমার থেকে তো বয়সে বড় নয়, শিউলিদি আমার থেকে বয়সে ছোট। আর আমাদের সঙ্গে রয়েছে সুতপাদি রয়েছেন, চৈতিদি রয়েছেন, সঙ্গমিত্রাদি রয়েছেন, সাবেরিদি রয়েছে, আমি যাদের দেখতে পাচ্ছি, আর সব প্রিয় ছাত্রীরা রয়েছেন। আমাদের কলেজ আর লেডি ব্রেবোর্ন কলেজ কি দুটো এক হলো চৈতি? আমরা যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম করছি, দুটো তো সমমানের হয়নি। যাই হোক, আমাদের ভাগ্য ভালো, শিউলিদের ভাগ্যটা মন্দ হতে পারে জানি না। কোথায় ব্রেবোর্ন আর কোথায় সারদা মিশনের এইটুকু ছোট্ট কলেজ একটা। তবে এটা ঠিক যে আমাদের ছাত্রীরা খুব ওবিডিয়েন্ট। যেমন ব্রেবোর্নের ছাত্রীরা এত ভালো রেজাল্ট করে, ওদের কাছে আমি গেছি, দেখেছি, খুবই ওরা ভালোভাবে পড়াশোনা করে এবং ওদের একটা আলাদা বোধ আছে, যেটি হয়তো ব্রেবোর্নের ওটা ট্র্যাডিশনাল। আমার সেইটা দেখে খুব ভালো লেগেছে। সরকারি কলেজের কতগুলো সাধারণ নিয়ম তো পালন করতেই হয়, ওদের আছে সেটা, রেগুলার ক্লাস করে ইত্যাদি, সেটা শিউলিদি জানেন। আমাদের কলেজের টিচাররাও খুবই তাদের ডিভোশন, এবং সুতপাদের কথা শুনেছি যেটুকু আমি, তারাও সেই রকম ভাবে আগ্রহ নিয়ে ছাত্রীদের পড়ান। আমার মনে হয় না কোনো টিচারই চান না যে তিনি মন্দ করে পড়াবেন, এটা নয় তাদের, এটা তাদের তো ব্যবসা নয়, এটা তাদের একটা ব্রত। এই ব্রত তারা নিশ্চয়ই সঠিকভাবে পালন করতে চান, কিন্তু অনেক সময় হয় কি, পরিবেশ পরিস্থিতি বা অন্যান্য ইন্টারনাল কতগুলো কারণ থাকে বা এক্সটার্নাল থাকে, সেই কারণে হয়তো পেরে ওঠা যায় না সব সময়। তবে আমি আমাদের যে দুটো কলেজের মধ্যে কথা হচ্ছে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম, এই দুটোর উপরে আমি নিরপেক্ষভাবেই বলছি, যদিও আমি এই কলেজে এখনো আছি, দুটোর উপরে আমার খুব নির্ভরতা, খুব বিশ্বাস যে এরা পরস্পরকে সাহায্য করবে এবং বেনিফিটেড হবে, উপকৃত হবে। শুধু যে ছাত্রীরাই হবে শিউলিদি তা নয়, টিচার্সরাও হবেন। আমার তো মনে হয় আমরা যখন কোনো আলোচনা করি কিছু নিয়ে, তখন আমি দেখেছি আমি হয়তো কিছুটা জানি কিছুটা জানি না, আর আমি হয়তো ভেবেছিলাম উনি আর কি এমন বলবেন, কিন্তু দেখলাম যে আমার থেকে কিছু কিছু পয়েন্টসে উনি এগিয়ে আছেন এবং তার জন্য আমার যথেষ্ট উপকার হলো। আমি স্বীকার না করতে পারি তা, কিন্তু আমি বুঝবই। সেই কারণে এই যে এখন সব হচ্ছে, আমি জানি না শিউলিদি এগুলো শুধুই ন্যাকের জন্য হচ্ছে কিনা। আমার একটু চিন্তা হয় এক এক সময় যে সত্যি কি আমরা ছাত্রছাত্রী বা আমাদের নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য এটা করছি, ও যেমন বললেন যে ঋদ্ধ হব, সেটা করছি, নাকি চৈতি ন্যাকের পয়েন্ট বাড়বে বলে করছি? মেয়েদের জন্য করছি মাতাজি, চৈতি হচ্ছে এখন ন্যাকের কোঅর্ডিনেটর, ও সবেতে এসে বসছে, আর এই সব ছবি তোলা সমস্ত রেকর্ড হবে, এসব শোনাতে হবে। এখন একটা কলেজের কাজও আনকস্ট নয়, বুঝলে? তো যাই হোক, যে কারণেই হোক, এটা একটা আমাদের উন্নতির যে সহায়, এটা তো 100 বার স্বীকার করবো। আগে তো এসব কোনোদিন ছিল না, আগে তো আমরা কখনো দেখিনি পড়াশোনার জায়গায় একটা কলেজ থেকে গিয়ে এমনিতে, এখন যেমন এক্সটেনশন লেকচার এসবও ছিল না, তবে তখন পড়াশোনার বা ক্লাসের মান অনেক অনেক বেশি ছিল, ছাত্রছাত্রীরাও ঠিক সেই রকম সমমনস্ক ছিলেন। সেই কারণে এটা এখন আমাদের এগুলো করতে হচ্ছে, কিছুটা আমাদের কলেজের সুনাম আর কিছুটা আমাদের ছাত্রী, এটা ঠিক কথা। তবে
আমার মনে হয় কোনো একটি ভালো কলেজের সঙ্গে টাই আপ করলে তাতে উন্নতিটা বেশি হয়, এটা আমি 100 বার বলবো। তো সেই দিক থেকে সঙ্গমিত্রা এবং সুতপাকে আমি যথেষ্ট প্রশংসা করছি যে এরা দুজনে দুটো কলেজকে এইভাবে কাছাকাছি এনেছে, এটা খুব আনন্দের কথা। শিউলিদি আমাদের কাছে এসেছেন, আমিও ওদের কলেজে গেছি, আর তোমরা সবাই লেডি ব্রেবোর্নকে জানো। তা সেই দিক থেকে আমরা পরস্পরের যে একটা ভালো পজিশনে থাকবো, পরস্পরের সঙ্গে আমাদের শুধু যে পড়াশোনার আদান প্রদান না, এটা সৌহার্দ্য হবে, একটা ভালোবাসা, একটা প্রীতির সম্পর্ক হবে। আমাদের তো শুধু প্রতিযোগিতা নয়, আমাদের সহযোগিতাটাই হচ্ছে আমাদের জীবনের ব্রত, এইটা হওয়াই উচিত। প্রতিযোগিতা তো অনেক ক্ষেত্রেই হবে, সেগুলো কাম্য নয়, এগুলো কাম্য নয়। আমি যদি কোনো একটা বিষয় ভালো করি, আমার উচিত সেটা জানানো অন্যদের যে একে আপনি করুন, আমার মনে হচ্ছে এটাতে ভালো হবে। তা আমাদের সবসময় হয়তো সেই স্পিরিটটা থাকে না, বা সেই স্পিরিটটা ডেভেলপ করার ইচ্ছাও আমাদের থাকে। যে কারণেই হোক, এই যে এখন এই সমস্ত ব্যবস্থাপনাগুলো হচ্ছে, এই যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো সত্যি প্রশংসনীয়। আগে ছিল না, তখন একরকম ছিল, কিন্তু এখন যখন এইসব সুযোগ হয়েছে, আর এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে সবই আমরা বন্দী হয়ে আছি, আর এখন সায়েন্সের এই যে উন্নতি, এটা যে আমরা ইউটিলাইজ করতে পারছি। আজ থেকে 30 বছর আগে শিউলিদি আমরা ঘরেই বন্দী হয়ে থাকতাম, কেউ যদি এই করোনা হতো তাহলে কি হতো, অর্ধেক লোকের মাথা খারাপ হয়ে যেত। ভাগ্যিস মোবাইল আছে, কম্পিউটার আছে, আর আমাদের টিভি আছে, আর এইসবগুলো অডিও ভিডিওতে যুক্ত হতে পারছি। এখন শুনছি যে কত বাড়িতে বাড়িতে নাকি ভীষণ দরকার, কাউন্সেলিং হচ্ছে, অনেকেই ভীষণ ভাবে ডিপ্রেশনে ভুগছে। এটা তো করার কথা, হওয়ার কথা না এই যুগে, তাও হচ্ছে। তাহলে ভাবুন, তখন যদি এইসব মিডিয়াগুলো না থাকতো, এইসব সুবিধা না থাকতো, তাহলে কত লোকের মাথা খারাপ হয়ে যেত, সেটাই ভাবি। আর এখন যেহেতু শিউলিদি পড়াশোনার অভ্যাসটা সবাইকারই প্রায় চলে যাচ্ছে, এখন শুধু দৃশ্য, এখন দেখাটা বেশি হয়েছে, শোনাটা বেশি হয়েছে। নিজে উদ্যোগ করে করবো, একটা লাইব্রেরি থেকে ভালো ভালো বই নিয়ে পড়বো, সেই উদ্যোগটা আমরা দেখতে পাই না, ইচ্ছাটাও দেখতে পাই না। সেই জন্য এই সময় এইগুলো হওয়াতে সব দিকটা বজায় রাখা যাচ্ছে আর কি। আমরা দেখুন না, আপনাদের সকলের সঙ্গে বসতে পারছি, এই ছাত্রীদের দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় ছাত্রীদের মুখগুলো দেখতে পাচ্ছি, তারা হেসে আমার সঙ্গে কথা বলছে, আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। এটা আজ থেকে 30 বছর আগে হলে আমরা এটা পেতাম না, এই সুযোগটা। যাই হোক, ভগবানকে ধন্যবাদ, তিনি যখন বিপদ দেন, বিপদটা উত্তীর্ণ হবার ব্যবস্থাও করে কিছু আগে থেকে রাখেন। আজকে আপনাদের এই যে প্রোগ্রাম, এর একটা তো একটা রুটিন ওয়ার্ক হবে, বা একটা সিস্টেম তৈরি হবে, আশা করছি সুতপা এটা করবে, এবং সত্যিকারের যে মেয়েরা উপকৃত হচ্ছে এটা যেন দেখতে হবে, উভয় পক্ষেই দেখতে হবে যে তারা সত্যি সত্যি উপকৃত হচ্ছে। এবং তার জন্য একটা পোস্ট স্টাডি, তারপরে সেটা তোমরা যেমন বলো ফিডব্যাক, একটা ফিডব্যাকও তোমাদের সুতপাকেও নিতে হবে, সঙ্গমিত্রাকেও নিতে হবে, এটা করতে হবে যে ওরা এই যে এক্সচেঞ্জ প্রোগ্রামটা ভালো হবে। আমি এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমরা সকলে মিলে এটা এনজয় করতে পারি, আমাদের ছাত্রীরাও তাদের কাছে উপভোগ্য হোক, এটা যেন ড্রাই না হয় কারোর কাছে, উপভোগ্য হোক, তারা পরস্পরের আদান প্রদান করুক ভাবে বিষয়ে, এটা আমাদের খুব কাম্য। সেটি যেন আমাদের অগ্রগতির পক্ষে সহায় হয়, এই বলে আমি শেষ করছি। শিউলিদিকে আমার নমস্কার, তোমাদের সকলকে আমার সশ্রদ্ধেয় নমস্কার। আপনার এই আশীর্বাদ আমাদের জীবনের পাথেয় হোক। যাদের একান্ত সহযোগিতা ও ভালোবাসা না থাকলে আমরা এই কাজে অগ্রসরই হতে পারতাম না, সেই দুই কলেজের অধ্যক্ষকে আমার পক্ষ থেকে প্রণাম ও ধন্যবাদ জানাই। আর আরেকজনকেও ধন্যবাদ আমার জানাতেই হবে, সঙ্গমিত্রা, যে আমাকে এই কাজে আমার এই ইচ্ছেটাকে সম্পূর্ণ সহমত জানিয়ে আজকে অগ্রসর করেছে ঘটনাটিকে এগিয়ে নিয়ে যেতে।
এবার আমি লেডি ব্রাউন কলেজের অধ্যক্ষা ডক্টর শিউলি সরকার, আমাদের অতি প্রিয় শিউলি, যার ভালোবাসার প্রতি পদে আমরা পেয়ে চলেছি। উনি আমাদের অধ্যক্ষাই শুধু নন, আমাদের দিদি, একদম মায়ের মতো। ওনার ভালোবাসা আমাদের জীবনের সত্যিকারের পাথেয়। তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমার পরম শ্রদ্ধেয় মাতাজি, যাকে আমি সত্যি খুব শ্রদ্ধা করি, এবং এই সম্পর্ক আমাদের অনেক দিনের, আজকের নয়। আমার মনে পড়ছে যে আমি যখন লেডি ব্রাউন কলেজের প্রিন্সিপাল হইনি, সেই সময়ও মাতাজির কাছে গিয়ে আমি কিন্তু এক্সটেনশন লেকচার দিয়ে এসেছি। মাতাজি মনে আছে? আমি গিয়েছিলাম এবং পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে এসেছিলাম মেয়েদের। আমার ভীষণ ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। অল্প কটি মেয়ে অনার্সের স্টুডেন্ট, তারা বসেছিল, কিন্তু তারা খুব বোঝবার ইচ্ছে ছিল, এবং একটা কঠিন জিনিস থিওরি, সেটা আমি পড়িয়েছিলাম। খুব আনন্দ পেয়েছিলাম, খুবই আনন্দ পেয়েছিলাম। আপনি যে বললেন মাতাজি যে দুটো কলেজের মধ্যে আপনারা বেশি উপকৃত হবেন, আমরা কম উপকৃত হব, তা কিন্তু ঠিক নয়। আমরাও খুবই উপকৃত হব। দুটি কলেজকে যদি আমি পাশাপাশি রাখি, দুটি কিন্তু এ পাওয়া কলেজ। আমি ভুলে যাইনি 2016 সালের ডিসেম্বর মাসে কিন্তু মাতাজির কলেজ এই ন্যাক পরিদর্শন হয়, আমিও গিয়েছিলাম সেখানে মাতাজির আমন্ত্রণে। তো আমার কিন্তু ওদের সঙ্গে কথা বলেই মনে হয়েছিল যে মাতাজিরা একদম এ পাওয়ার জন্য মানে বসে আছেন, এবং এ ওদের দিতেই হবে, এবং দেওয়াও হয়েও ছিল। কাজে দুটো কলেজ কেউ কারোর থেকে এগিয়ে বা পিছিয়ে নেই, দুটো কলেজই এ পাওয়া কলেজ। আর দুটো কলেজই মহিলাদের দ্বারা পরিচালিত এবং মহিলা ছাত্রীদের জন্য তৈরি করা কলেজ। কাজে এই দুটোতেও খুব মিল আছে আমাদের। আর দুটো কলেজের মধ্যে খুব নিয়ম শৃঙ্খলা আছে, সেদিক থেকেও কিন্তু আমি বলবো যে দুটি কলেজ এর মধ্যে অনেক ব্যাপারে কিন্তু একটা মানে কমন বৈশিষ্ট্য কিছু কিছু আছে। হতে পারে একটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, সেগুলো তো ভৌগোলিক ভাগ। এক এক সময় এরাও আগে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, কিন্তু নতুন নতুন ইউনিভার্সিটি তৈরি হওয়ায় এরকম ভাবে কিছু কিছু বিভাজন হচ্ছে। কিন্তু এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা দুদলই উপকৃত হব। এই যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে দুটি কলেজের সংস্কৃত বিভাগের মধ্যে, তাতে কিন্তু দুটি কলেজের ছাত্রছাত্রীরা, এবং যেটা মাতাজি খুব সঠিকভাবে আমাদের দেখিয়ে দিয়েছেন, দুটি কলেজের টিচাররাও কিন্তু অনেক উপকৃত হবে। বারবার বলছি যে কেউ পড়াচ্ছেন, পড়ানোর মধ্যেই উঠে আসবে অনেক প্রশ্ন, এবং সেই সব প্রশ্নগুলোর উত্তর হয়তো আগে অতটা স্বচ্ছভাবে জানা ছিল না, হয়তো কিছুটা ধোঁয়াশার ব্যাপার ছিল। সেই সমস্তগুলো কিন্তু অনেক সুন্দরভাবে জটিলতা কাটিয়ে সেগুলো সহজ সরল ভাবে আমাদের মনের মধ্যেও আসবে, এবং যত আসবে তত কিন্তু আমরা আরো ভালো পড়াতে পারবো। কাজেই এই দুটি কলেজের যে সংস্কৃত বিভাগের এই নয়া উদ্যোগ, এটাকে আমার বিশেষ অভিনন্দন এবং খুবই আন্তরিকভাবে আমি স্বাগত জানাচ্ছি। ঠিকই তো, শুধু প্রতিযোগিতা তো এই যুগের স্লোগান হতে পারে না, আসলে কিন্তু ভীষণভাবে সহযোগিতা দরকার, সহযোগিতা দরকার, সাহায্য দরকার, সংযোগ দরকার, সহায়তা দরকার, নয়তো কিন্তু কেউই আমরা এগোতে পারবো না। মাতাজিদের সহায়তা কতভাবে আমরা পেয়েছি। মাতাজি তো নিজে আমার কলেজে এসে অসামান্য বক্তৃতা দিয়ে গেছেন। তাছাড়াও মাতাজি মনে আছে আপনাদের কলেজের সঙ্গে আমার কলেজের ওমেন স্টাডিজ সেন্টারের কোলাবোরেশনে ন্যাশনাল ইউজিসি স্পন্সর্ড ন্যাশনাল সেমিনার হয়েছিল, আপনারা বই বার করেছিলেন তার থেকে। এগুলো তো আমরা ভুলে যেতে পারি না, এগুলো তো মানে খুবই দরকারি কতগুলো পদক্ষেপ, যে পদক্ষেপে আমার কলেজও বিশেষভাবে উপকৃত হচ্ছে আপনার কলেজের দ্বারা। মাতাজি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি আরো অনেক অনেক দিন অনেক সুস্বাস্থ্য নিয়ে আপনি জীবিত থাকুন, আমাদের মধ্যে থাকুন, এবং আপনি দীর্ঘজীবী হন, এই কলেজের আরো অনেক উন্নতি হোক, এবং সাথে সাথে আমাদের কলেজেরও উন্নতি হোক। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ দিদি। সত্যি আপনাদের দুজনের সম্মতিটা আমাদের খুব দরকার ছিল, এবং আমরাও চাই এই প্রোগ্রাম কলেজের হবে। থ্যাংক ইউ দিদি, অসংখ্য ধন্যবাদ। আর এবারে আরেকজনকে আমার ডেকে নেওয়ার পালা, যিনি না থাকলে কোনো কিছুই সবকিছু সম্পন্ন হয় না, আমার কলেজের আইপিএসসি কোঅর্ডিনেটর ডক্টর চৈতি মিত্র।
এই প্রসঙ্গে একটু বলে রাখি, চৈতিদি বকবে হয়তো বা পরে বলে কেন বললি, কি দরকার ছিল, কিন্তু তথাপি এটা না বললে হয় না যে এর নেপথ্যচারিণী কিন্তু চৈতিদি। এটাকে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ কর, এটাকে এইভাবে এই চিঠি লেখ, এখানে এটা কর, মানে সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গাইড করে, কিন্তু একদম পরোক্ষে থাকে, কখনো প্রকাশ্যে আসে না। ঠিক আছে, নেপথ্যচারিণীকে কিছু বলার জন্য আমার সনির্বন্ধ অনুরোধ, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ, আমার আর সুতপার তরফ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই চৈতিদি। তুমি এভাবেই থেকো আমাদের পাশে, প্রোগ্রামটার মানে উদ্যোগটার পাশেও থেকো। আর এখন কিছু বলো। নন্দিতা দি, শিউলি দি, নমস্কার। শিউলিদির সাথে ফর্মালি কথা বলতে আমার খুব স্ট্রেঞ্জ লাগে, কারণ শিউলিদির উপর আমাদের অনেক দাবি থাকে সবসময়, এবং লিটারালি আমরা শিউলিদি আমরা পাচ্ছি না, শিগগিরই আসুন, শিগগিরই এসে আমাদের হেল্প করুন, এই লেভেলে আমরা থাকি। সুতরাং শিউলিদির সাথে ফর্মালি কিছু ব্যাপারই নেই, এবং ন্যাচারালি আমাদের প্রথম এই এক্সচেঞ্জ প্রোগ্রাম, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামটা যে ব্রেবনের সাথে হবে, এটা যেন আমাদের ভবিতব্যই ছিল আমার মনে হচ্ছে। কারণ আমি যে কত ডিপার্টমেন্টকে কতবার বলছি প্লিজ করো প্লিজ করো, করে উঠতে পারিনি। কিন্তু এই মানে আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টটা এমন চনমনে, এমন উদ্যমী, উৎসাহী, যে তাদেরকে ধরে রাখা যায় না প্রায়। মানে আমাদের প্যান্ডেমিকের সময় সমস্ত কাজ বন্ধ, কিন্তু তারা ঠিক তাদের ম্যাগাজিন বের করে ফেললো, তারা সংস্কৃত দিবস করে ফেললো, তাদেরকে সত্যি দমিয়ে রাখা যায় না। এত এত পজিটিভ একটা ডিপার্টমেন্ট, তারা যে আমাদের কলেজের প্রথম এক্সচেঞ্জ প্রোগ্রাম করবে, এটা একেবারেই আমি বিস্মিত নই। এবং সত্যি আর সেটা যে সত্যি ব্রেবনের সাথে হবে, এটা ডেফিনেটলি আমাদের সৌভাগ্য, কিন্তু এটাও একটু কিছু ভীষণ আগ্রহী এবং উদ্যোগী একটি মেয়ে, ও খুব চনমানে, খুব ছেলে মানুষ। আমার সংগীতের কথা শুনে মনে হচ্ছিল দুজনে সেম এক ধাতুতে করা মানুষের কি মনে হচ্ছে। আমরা দুজনেই এনএসএস এর পিও, জানো তো, খুব আগ্রহ নিয়ে এনএসএস করে এবং মানে অনেকবার বেস্ট প্রোগ্রামার হয়েছে। আচ্ছা, সংগীতটা শুরু করেছে, সে লড়ে যাচ্ছে এখনো। কিন্তু সত্যি মানে আমি মানে আইকিউএসি হিসেবে বলছি না, আমি ওর মানে সহকর্মী হিসেবে বলছি, এবং ডিপার্টমেন্টটাকে আমি মানে নার্চার হতে দেখছি, আমার এত ভালো লাগে না। আমি মানে গতবার মানে যখন থেকে আমি আমার দায়িত্ব ছিল, তারপরে এতদিন চলে গেছে, ওরা কিন্তু ঠিক চেষ্টা করছে, ওদের প্রত্যেকের মানে রুমাদি, সাবেরি, সংঘমিত্রা প্রত্যেকের প্রচুর প্রতিকূলতা আছে বাড়িতে, আমি জানি ওদের অনেক অসুবিধা থাকে, কিন্তু ওদেরকে দমিয়ে রাখা যায় না, ওরা কোনো কাজ টাজ ফেলে রাখে না, ওরা ঠিক নিজেদের কাজ করে ফেলে। খুব মানে খুব ভালো, খুব উৎসাহী ডিপার্টমেন্ট। মানে আমাদের মনে হয় যে ওরাই হয়তো মানে এমএটাও এবার চটপট খুলে ফেলবে, ওদের যা হাব ভাব দেখছি। সো আমার মানে আমার তরফ থেকে অভিনন্দন রইল। এবং এটা যে একটা খুব একটা মানে আমার যে কথাটা বারবার উঠে আসছে যে সহযোগিতা, এটা সত্যি প্রতিযোগিতা না, বা এখানে কোনো হীনমন্যতারও জায়গা নেই। নন্দিতা দি আপনি যতই বলুন, আমরা কিন্তু একটুও মনে করি না যে মানে আমাদের ছাত্রীরা কম বোঝে আর অন্য ছাত্রীরা বেশি বোঝে, এটা বললে তো শুনবো না। এটা কোনো এটা যার কাছে যা আছে মানে সত্যি তো মানে বিদ্যা এমন একটা জিনিস, এটা ভাগ করে নিলে বাড়ে, কিন্তু এটার থেকে ভালো উপায় আর আমাদের কিছু নেই। সুতরাং মানে প্যান্ডেমিক যেরকম আমাদের মানে সব দিক থেকে বেঁধে রেখেছে, একটা দিক মুক্ত করে দিয়েছে। অন্য সময় হলে হয়তো আমরা এভাবে এতটা দূরত্ব ইয়ে করে যেতে পারতাম না, কারণ এত দূরে দুটো কলেজ, প্লাস আমাদের হস্টেলের মেয়েরা আছে যারা করে, কিন্তু এটা যেন একটা সাপে বর হয়েছে আমাদের। এখন আমরা একটা নতুন মাধ্যম পেয়ে গেছি পড়াশুনো করার, যেটা হয়তো আমাদের মানে অফলাইন ক্লাসে শুরু হলেও আমরা এটা উইকেন্ডে চালু রাখতেই পারি, আমাদের যখন উৎসাহ আছে, এবং এত সহজ একটা পদ্ধতি এখন হয়ে গেছে। So this was just the right time, the right collaboration and the right people, আমি বলবো মানে শিউলি নন্দিতা মানে সব দিক থেকে একটা মানে কি রাজ্য, আমার সংস্কৃত খুব খারাপ না, মাতাজি তো আমাদের মাথার উপরে আছে, মানে অসম্ভব। আমি কি বলবো, মানে আমার খুব খুব আশা আছে যে চৈতিরা হচ্ছে ইংলিশ ম্যান, বুঝলে, চৈতিরা হচ্ছে ইংলিশ ম্যান,
আমাদের বেদে উপনিষদে যে সুন্দর স্তোত্র আছে না, সাহনা ভবতু সাহনৌ ভুনাক্তু সাহবীর্যং করোনাভাবতু। তাহলে দেখো যে কবি তারা বলে গেছে একসঙ্গে ওঠো, পরস্পরের শুভকামনা করো, পরস্পরকে নিয়ে ওঠো, একলা যাওয়া যাবে না, একটা গ্র্যান্ড প্রসেশন আমরা একসঙ্গে উঠবো, যদি পরিবার সঙ্গে পড়তে হবে। নিশ্চয় সেই জন্য এই স্পিরিটটা সবাই ভেতরে আমাদের থাকা উচিত। একেবারে আজকে আমাদের ওই এখান থেকে বাংলা ডিপার্টমেন্ট তো বলছিল এখনো করে উঠতে পারেনি, এই আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টের দিদিরা খুবই ওদের একটা এনার্জি এবং এই বিষয়ে ওদের খুব একটা মনোভাবটা ভালো যে আমরা আরেকটা কলেজের সঙ্গে টাই আপ করলাম। সুতপা খুব সাহায্য করেছে। সুতপা যদি একেবারে অ্যান্টি করতো তাহলে সমস্যা করতে পারতো না। খুব ভালো হবে। সবাইকে প্রচুর অভিনন্দন এবং অনেক আশা নিয়ে আমরা বসে আছি যে এই প্রোগ্রামটা সাকসেসফুল হলে আমরা আরো চেষ্টা করব অন্য প্রোগ্রাম এভাবে চালাতে। সবাই এখন সংস্কৃতির দিকে তাকিয়ে আছে। তোদের উপর আমাদের অনেক আশা। হ্যাঁ, আশা করি আমরা তোমাদের সংগমিত্রা তোমাদেরটা দেখে তবে চৈতি এগোবে, ওদেরও এক্সচেঞ্জ প্রোগ্রাম করবে। করে দিক তারপরে দেখি ওদের পেছনে পেছনে যাওয়া। আগে ভয়ে দূরে সরে আছে, তোমরা তাই তোমাকে আগে করে দিয়েছে, তুমি আগে করো, দেখি ভালো হবে, খুব ভালো হবে। শুধু নয় না আমাদের খোঁচামাদের ঠিকই, কিন্তু ন্যাক যে কাজগুলো করতে পারে সেটা আখেরে আমাদের উপকার হয়। আমি দেখেছি মানে তখন খুব রাগ হয়ে যায়, এত কিছু চাপিয়ে দিচ্ছে, কিন্তু সত্যি মানে ভেবেচিন্তে দেখলে তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থাকো। বাইরে অনেক রকম পাল্টাবে, কিন্তু আমরা আমাদের ভেতরে সুস্থ থাকি। আনন্দ তো ভেতরে আছে, বাইরে তো কোথাও নেই। সেইটাতে তোমরা সবাই সুস্থ থাকো, পড়াশুনো আমাদের যা কর্তব্য সেটা যেন আমরা করে নিতে পারি। এর ভেতর থেকেই এটাই আমি শুধু বলি যে আমরা যেন ভেঙে না পড়ি, আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। ধরো এটা আরো 6 মাস চললো, কি করা যাবে, তেমন ভাবে তেমন মেনে নিতে হবে। আমরা হেরে তো যাবো না, হেরে যাবার জন্য তো আসেনি জগতে। এই স্পিরিটটা আমাদের বজায় রাখতে। দিদি নমস্কার। আমি এখন একটু যাবো, শুরু করে অনেক ধন্যবাদ। আমি আপনার কথা অনেক শুনেছি সংগমিত্রার মুখে, যে আপনি সবসময় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের এখানে প্রতিযোগিতার তো কোনো প্রশ্নই নেই, কারণ সংঘমিত্রার আমি এত ভালো বন্ধু, আর কোনোদিন আমাদের মনে হয়নি যে আমরা একে অপরকে প্রতিযোগী করে তুলবো। কারণ আমাদের যে, আমি বহরমপুরের মেয়ে, বহরমপুর থেকে এসে কলেজে যখন ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই, ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল, এবং অদ্ভুতভাবে সেই বন্ধুত্বতে কোথাও প্রতিযোগিতার ভাব আমরা বুঝতে পারিনি, মনে হয়নি কোনোদিন। এমনকি আজও আমার মনে আছে যে সংগীতে যে পড়া বলতো, কোন ক্লাসে কোন পড়া বলতো, সেটাও আমি ভুলিনি। ফলে আমার আর ওর মধ্যে এই প্রতিযোগিতাটা হবে না, আমরা সহযোগী হয়েই কাজ করব আশা করি। সেই জন্য আমাদের এটা সাফল্যমণ্ডিত হবে আপনাদের সকলের আশীর্বাদ পেলে। শিউলিদি, মাতাজি সকলের আশীর্বাদে আমরা ধন্য হব। চৈতিদি আমাদের সঙ্গে থাকবেন সবসময়। ঠিক আছে, এবার তাহলে আমরা মূল পর্বে ঢুকে পড়ি। অনুমতি নিয়ে, সকলের অনুমতি নিয়ে মূল পর্বে ঢুকে পড়ি। একদম অনুষ্ঠানের মূল পর্বে আমরা তাহলে এবারে যাই। তাহলে একটু আমাদের ফ্যাকাল্টিরা প্রত্যেকেই আমাদের একটু পরিচয় করিয়ে নিই। আমি চাইবো বিদিশা, সুস্মিতা, সমাপ্তি ওদের একটু পরিচয় করিয়ে দিতে। সমাপ্তি, সুস্মিতা, তোমরা একটু প্লিজ তোমাদের ভিডিও আর অডিওটা একটু অন করো। আমার ডিপার্টমেন্টে আমরা 4 জন আছি, ডক্টর সমাপ্তি বড়াই, ডক্টর বিদিশা মিশ্র আর সুস্মিতা গোস্বামী। এবং সমাপ্তি হচ্ছে বেদ বিভাগে, বিদিশা মিশ্র
ও কাব্য গ্রুপের। আর সুস্মিতা চলে এসছে, সুস্মিতাকে দেখতে পাচ্ছি। সুস্মিতা হচ্ছে ইনস্ক্রিপশনের এবং ধর্মশাস্ত্রের। ফলে আমাদের এবং আমি সুতপা রায় ন্যায় বৈশেষিক দর্শনের। ফলে আমাদের আশা করছি আমাদের এই ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামে আমরা যেমন সঙ্গমিত্রাদের কাছ থেকে উপকার পাবো, তেমনি ওদেরকেও কিছু হেল্প করতে পারবো এই আশা রাখি। সঙ্গমিত্রা, তুই এবার তোর আমি আমার ডিপার্টমেন্ট থেকে পরিচয় করাই। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ডক্টর সাবেরি রকিব, সাবেরি আর আছেন রায়। একটু সঙ্গমিত্রা, একটু টিচাররা যদি নিজেরাই নিজেদের পরিচয় করতেন। একটু সুস্মিতা একটু বলো। সুস্মিতা, সমাপ্তি আর বিদিশা একটু বলো নিজেদের সম্পর্কে। কোথা থেকে পড়েছো, কি একটু বলো। স্পেশাল পেপার নিজেরাই বলো একটু, তাহলে ভালো হয়। সুস্মিতা বলো। হ্যাঁ হ্যাঁ, সকলকে নমস্কার জানাই। আমাদের লেডি ব্রেবন কলেজ এবং রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দিরের এই যৌথ উদ্যোগে যে আমাদের একটা ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হচ্ছে, তাতে আশা করছি আমাদের এই উভয় ডিপার্টমেন্টের আমাদের অধ্যাপকরা এবং ছাত্রীরা খুব উপকৃত হবে। আমি সুস্মিতা গোস্বামী, লেডি ব্রেবন কলেজে সংস্কৃত বিভাগে রয়েছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছি এবং আমার আগ্রহের চর্চার বিষয় মূলত এপিগ্রাফি, আইকনোগ্রাফি এবং প্রাচীন ভারতীয় লিপিতত্ত্বের ইতিহাস। আমার কাজ, আমার আগ্রহ এই বিষয়ের উপর। তবে সংস্কৃত ভাষা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতির যে বোধ বা সেটি জানার একটা সৌভাগ্য কিছুটা হলেও আমাদের হয়েছে। দেখা যাক এই লেখাপড়ার চর্চার মধ্যে দিয়ে আশা করছি আরো অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। সমাপ্তি, তুমি বলো। বিদিশা, তুমি বলো একটু। সমাপ্তি, বিদিশা। হ্যাঁ, সকলকে আমার নমস্কার। এই ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম আশা করি খুবই সাফল্যমণ্ডিত হবে। সকলে আপনারা আমার শুভেচ্ছা নেবেন। আমি বিদিশা মিশ্র, লেডি ব্রেবন কলেজে আছি। আর আমি পড়াশোনা করেছি সংস্কৃত কলেজ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার বিষয় ছিল সাহিত্যশাস্ত্র। এখনো সেই সাহিত্যশাস্ত্রের ওপরেই আমি চর্চা করে চলেছি এবং আশা করি আপনাদের কিছু ভালো কিছু শোনাতে পারবো কোনোদিন। আপনারাও সবাই ভালো থাকবেন। সমাপ্তি। নমস্কার, আমি আমি এই বাঁকুড়া কলেজ থেকে অনার্স করছি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমি আলোকপাত করবো। নমস্কার, আমি লেডি ব্রেবন কলেজের এই মুহূর্তে এইচওডি। আমি সুতপা রায়। আমি বহরমপুর গার্লস কলেজ থেকে অনার্স করেছি, এমএ করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। ন্যায় বৈশেষিক দর্শনের উপর আমার স্পেশালাইজেশন ছিল এবং আমি পিএইচডি করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এবার আমি সঙ্গমিত্রাকে অনুরোধ করব সঙ্গমিত্রা তাদের ফ্যাকাল্টিদের নিজ নিজ পরিচয় দিতে। তারপরে আমি সঙ্গমিত্রাকে আমাদের মূল যে উদ্দেশ্য সেটা দিকে এগিয়ে যেতে। সঙ্গমিত্রা। সঙ্গমিত্রা। নমস্কার। ইকো হচ্ছে ভীষণ। সঙ্গমিত্রা, একটা ডিভাইস অফ কর। ঠিক আছে এবারে? হ্যাঁ, ঠিক আছে।
নমস্কার, আমি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের সহকারী অধ্যাপিকা সমরুচা মুখার্জি। আমি বেতন কলেজ থেকে পাস করার পর বার্ষিক ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি এমএ করা, এমএ এমফিল করেছি সবই ওখান থেকে। আর সমস্ত ঘনিষ্ঠ বান্ধবী এমএ পড়ার সময় থেকেই আমার পরিচর্যা হচ্ছে বিএড। আর এখন আমার ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর সাবেরি কিছু বলে। নমস্কার, আমি সাবেরি লক্ষ্মী। ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম, সেখান থেকে এমফিল করা, পিএইচডি করেছি যাদবপুর ইউনিভার্সিটিতে। তারপরে অধ্যাপিক হিসেবে এই কলেজে আমার যোগদান। এবং আমার ডিপার্টমেন্টে আমি যেটা খুব গর্ব করে বলি যে আমার সংস্কৃত বিভাগের অন্যতম স্তম্ভ হচ্ছে সঙ্ঘমিত্রা। মানে সঙ্ঘমিত্রা না থাকলে বোধহয় সত্যি কিছু না। আমার খুব মনে আছে, আমরা না 1 মাসের আগেও কিছু জয়েন করেছিলাম, তো তখনই বলে নিয়েছিলাম যে আমাদের ডিপার্টমেন্টে না হেড টেল বলে কিছু নেই, আমরা দুজনে একসাথে কাজ করলেই কাজ হবে। তো ওই দুজনে একসাথে বললেও মূল কাজ সত্যি কথা এই সঙ্ঘমিত্রায় কাণ্ডারি। আমি আছিস সঙ্গে এরকম। তো সত্যি সুতপাকে অনেক ধন্যবাদ। এবং সঙ্ঘমিত্রা যে এইভাবে সঙ্ঘমিত্রা এবং তুমি দুজনেই যে উদ্যোগ নিয়ে এগোচ্ছ, নিশ্চয়ই ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম অবশ্যই সাকসেসফুল হবে। আমরা নিশ্চয়ই মানে সারস্বত সাধনাটাকে চৈতিরি একটা কথা একটু আগে বললেন না, যে বোধহয় বিদ্যাটা যতই ভাগ করে নেওয়া যায় সেটা ততই বাড়ে। তো নিশ্চয়ই সেটা সাফল্যমণ্ডিত হবে। আশা করি আমাদের ছাত্রীরা আমরাও ভীষণ উপকৃত হব, এবং আমাদের তরফ থেকে যেটুকু দেওয়ার রয়েছে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা চেষ্টা করবো সেটুকু দিয়ে দিতে। ঠিক আছে, এবার কি তাহলে আমরা মূল পর্বে চলে যাই? সঙ্ঘমিত্রা, আমাদের রুমাদি আছেন, রুমাদি কিছু বলবেন। রুমাদি। সকলকে অনেক নমস্কার, এবং প্রত্যেকে মনে হচ্ছে আমার অনেক ছোট, কাজেই প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে দেখবো। হ্যাঁ, তুমি ভিডিও অন করো। ভিডিও অন করেছি, ভিডিও অন করেছি। প্রত্যেককে নমস্কার এবং অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বলা শুরু করছি। আমার আজকে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি লেডি ব্রেবনের ছাত্রী ছিলাম। কাজেই ওখানে আমার যেমন টান, ভীষণ টান, টান বললে শুধু ভুল হবে, ভীষণ টান। আর এই কলেজে আমি কাজ করছি, এখানে তো অবশ্যই টান। সেই জন্য আমার মনে মানে আমার আজকে ভীষণ আনন্দের দিন, আনন্দে আমার কান্নাও পেয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওই কলেজের বারান্দা করিডর গুলোয়, ওই কলেজে ক্লাসে আমি সেই শিবানীদি, শান্তিদি, গৌরীদি, কৃপাদি, তৃষ্ণাদি সবার ক্লাসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে আমি ভাবতেই পারছি না যে ওখানে মানে আমাকে কিছু বলতে হতে পারে কোনোদিন। সেই জন্য আমার ভীষণ মানে আনন্দ এবং কান্নাও পেয়ে যাচ্ছে সত্যি বল। আমি মানে ওনাদের আশীর্বাদে নিশ্চয়ই চেষ্টা করব, যতটুকু ওনাদের থেকে পেয়েছি সেটুকু আমি যদি মানে দিতে পারি মানে আমাদের ছাত্রছাত্রীদের, সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি মূল পর্বে চলে যাব সঙ্ঘমিত্রা? ঠিক আছে, আমরা এই যে আজকে শুরু করলাম যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমরা আশা করি আমাদের ডিপার্টমেন্টের সবাই তারাও তাদের নিজ নিজ বিষয় ধরে ক্লাস নেবে, কিন্তু একটা শুভ আরম্ভের তো প্রয়োজন আছে। তাই সেই শুভ আরম্ভ আমরা আজকে সঙ্ঘমিত্রাকে দিয়েই করছি। সঙ্ঘমিত্রা, ডক্টর সঙ্ঘমিত্রা মুখার্জি এমএ, এমফিল এবং পিএইচডি সবকিছুই সে করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ওনার পিএইচডি টপিক ছিল ঐতরেয় ব্রাহ্মণ এ কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস। তিনি প্রফেসর দিদিতি বিশ্বাসের তত্ত্বাবধানে এই কাজ, তার এই পিএইচডি সম্পন্ন করেছে। বেদবিদ ডক্টর মুখার্জির কাছ থেকে আজ আমরা বৈদিক ব্যাকরণ বিষয়ে পাঠ নেব। আমাদের তৃষ্ণার্ত হৃদয় তার বাক্য সুধায় পূর্ণ হবে এবং মেয়েরাও উপকৃত হবে। আমাদের আজকের ক্লাসের শুরুতে সঙ্ঘমিত্রা অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ। আমি তৃষ্ণার্ত হৃদয়কে পরিপূর্ণ করতে পারবো ব্যাকরণের দ্বারা আমি খুব জানি না, তবে আমি চেষ্টা নিশ্চয়ই করবো। ঠিক আছে, আচ্ছা, যেটা আমি দেখলাম সব আমার মেয়েরাও আছে,
আর লেডি ব্রেবনের মেয়েরাও আছে। আমি যেটা দেখলাম ব্যাকরণের সিলেবাস নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের কমন কোশ্চেন পুরোটাই ব্যাকরণ, ওদেরও যা আমাদেরও যা, ঠিক আছে, মানে একদমই এক ব্যাকরণের সিলেবাস। তো সেটাতে আমাদের মেনলি আছে অ্যাকসেন্ট, বাইজিক অ্যাকসেন্ট, বাইজিক পদপাঠ, ডিটেনশন, জিরান আর সাবধান, ঠিক আছে। একদিনের ক্লাসে এতটা পড়া সংগ্রাম নয়, অলরেডি আমাদের 4:15 বাজে। আজকে আমি একটু বডি প্র্যাকটিসটা বলবো আর জ্ঞান টেকনিক, ঠিক আছে। দেখা যাক তারপরে আমরা ডিটেনশনে যেতে পারি, ঠিক আছে। ওরা কারোর কিছু প্রশ্ন থাকলে নিজেকে আনমিউট করবে এবং বলে জিজ্ঞেস করবে, ঠিক আছে। আচ্ছা সুতপা, তোদের সেম 5 এ কজন আছে সেটা একটু বল, কারা সেম 5? আমাদের সেম 5 এ 12টি মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমার কলেজে সেম 5 আছে, শুধু নাম থেকে দেখতে পাচ্ছি, বাদ বাকি সেম 5 এর লোকজন কোথায়? তাহলে আমার থার্ড সেমের মেয়েরা থাকবে না বেরিয়ে যাবে? থাকুক, কোনো অসুবিধা নেই, অদূর ভবিষ্যতে তো লাগবে। হ্যাঁ, সেই জন্যই আমি বলেছিলাম ওদের থাকার কথা। হ্যাঁ হ্যাঁ থাকুক, কিন্তু থার্ড সেমের মাম্পি আর কেউ নেই, মানে আমাদের ফিফথ সেমের আর কেউ নেই? আমি তো থার্ড সেমের মেয়েদেরই দেখতে পাচ্ছি। না না, কেন ফিফথ সেমের রয়েছে তো, আমি দেখতে পাচ্ছি ঋত্বিকা আছে, তনুশ্রী আছে, অনেকে আছে, অনেকে আছে। ঠিক আছে, তাহলে আমি একটু স্ক্রিন প্রেজেন্ট করছি, মেয়েরা একটু দেখ। দেখা যাচ্ছে সবাই? দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছি তো? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাইজিক অ্যাকসেন্ট আগেই বলি, বেদের সঙ্গে ক্লাসিক্যালের কিন্তু একটু পার্থক্য আছে, এটা নিশ্চয়ই যারা বেদ পড়তো, আমি শুনলাম তোমাদের বেদের যুক্ত হয়ে গেছে, লেডি ব্রেবনের জন্য বলছি। তো সুতরাং বাইজিক অ্যাকসেন্ট যেটা, এটা বেদ পড়তে গেলে ক্লাসিক্যালে কিন্তু আমাদের এই অ্যাকসেন্ট ব্যাপারটা লাগে না। ম্যাডাম, আপনার কথাটা একটু অস্পষ্ট আসছে, একটু বুঝতে পারছি না ঠিক করে। বুঝতে পারছি না, দাঁড়াও। এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এটা আমার বক্তব্য, সেটা হচ্ছে যে বৈদিক অ্যাকসেন্ট আমরা ক্লাসিক্যালে যখন পড়েছি তখন আমরা দেখেছি আমাদের একটা অ্যাকসেন্ট কোনো ব্যাপার ছিল না, তাই তো? ক্লাসিক্যালের মন্ত্রগুলো, ক্লাসিক্যালে যে শ্লোকগুলো আমরা পড়ি, কালিদাস পড়ি বা বাসব দত্তা বা বাস পড়ি, সেক্ষেত্রে আমাদের কোনো অ্যাকসেন্টের ব্যাপারটা থাকে না। কিন্তু বেদের ক্ষেত্রে আমাদের এই অ্যাকসেন্টের ব্যাপারটা আসছে। কেন আসছে? কারণ বেদের মন্ত্রগুলো তোমাদের অগ্নিসূক্ত দুপক্ষেরই আছে, দুটো কলেজেই আছে, এবং আশা করি ব্রেবনে অগ্নিসূক্ত হয়ে গেছে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, অগ্নিসূক্ত যখন পড়েছো দেখেছো মন্ত্রের ওপরে মানে সব যে পদগুলো, যে শব্দগুলো আছে, যেমন অগ্নিমিরে পুরোহিতম যজ্ঞস্য দেবামৃত্যুজম হোতারম রত্নধাতমম। তা এই যে মন্ত্রটা, মন্ত্রে কোথাও শব্দের তলায় দাগ আছে, ওপরে দাগ আছে, আছে তো? তো কোনটাকে কি তোমাদের কি স্বর চেনাটা হয়েছে? আমি একটু সমাপ্তি। হ্যাঁ ম্যাডাম, আমাদের সমাপ্তি ম্যাডাম পড়াচ্ছিলেন। আচ্ছা, তাহলে তোমরা জানো কটা স্বর আছে বেদে? উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, প্রত্যয়। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, প্রত্যয়, খুব ভালো। আমার মেয়েদেরও বলছি, তারা শুধু মানে স্বরটা অতটা জানে না, সে কারণে। আচ্ছা, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, প্রত্যয়, সব থেকে বড় সব মানে প্রধান হচ্ছে কিন্তু উদাত্ত আর অনুদাত্ত।
ঠিক আছে? উদাত্ত এবং অনুদাত্ত হচ্ছে প্রধান। তো এই উদাত্ত এবং অনুদাত্তের ব্যাপারটা কি না, উচ্চৈর উদাত্ত, নিচৈর অনুদাত্ত। অর্থাৎ উঁচুতে যেটার উদাহরণ সেটা হচ্ছে উদাত্ত, আর নিচুতে যেটার উদাহরণ সেটা হচ্ছে অনুদাত্ত। উচ্চৈর উদাত্ত, নিচৈর উদাত্ত। আর শরিতের ক্ষেত্রে কি সমান প্রবলেমের জন্য আমি বেরিয়েই গিয়েছিলাম। আচ্ছা, উচ্চৈর উদাত্ত, নিচৈর উদাত্ত আর সমাহার স্ফলিত। আচ্ছা, তাহলে এখানে যেটা সেটা হচ্ছে যে এই যে উদাত্ত স্বর, উদাত্তের পরবর্তী যে অনুদাত্ত সেটার শরিত সংজ্ঞা হয়। ঠিক আছে? এটুকু নিশ্চয়ই তোমরা জেনে গেছো, উদাত্তের পরবর্তী অনুদাত্তের শরিত সংজ্ঞা হয়, তাই তো? এটা তো জেনেছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আর কখন হয় সেটাও কিন্তু একটা, আমরা যেমন দেখি না যে অনেক সময় আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সবসময় অ্যাডভার্টাইজমেন্টে সবসময় থাকে এত পার্সেন্ট ফ্রি, 50% ফ্রি, 60% ফ্রি, কিংবা ওই ধরো নেট কার্ড যখন আমরা বলতে যাই যে এত জিবি ডাটা ফ্রি, তো এইগুলো যখন লেখা থাকে তখন তারপর সেটা ছোট্ট স্টার মার্কস থাকে। সেই স্টার মার্কসটার তলায়, যখন স্টার মার্কসটা দিয়ে তলায় কি লেখা থাকে, T&C অ্যাপ্লাই, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই থাকে তো লেখাটা। অর্থাৎ কোনো একটা বিশেষ পরিস্থিতিতে তুমি সেটা পাবে। ভালো কথা। আচ্ছা, তো এই যে উদাত্তের পরবর্তী অনুদাত্তের শরিত সংজ্ঞা, সেই শরিত সংজ্ঞাটা কখন হবে? তখনই হবে যখন তার পরবর্তী স্বরটাও অনুদাত্ত হবে। ঠিক আছে? কারণ দুটো উদাত্তের মাঝখানে কখনো শরিত থাকতে পারে না। বোঝা গেল? দুটো উদাত্তের মাঝখানে কখনো শরিত থাকতে পারে না, সেই জন্য উদাত্তের পরবর্তী অনুদাত্তের শরিত সংজ্ঞা হয়, এবং তখনই হয় যখন তার পরবর্তীটাও উদাত্ত, এই অনুদাত্ত থাকে। এটা বোঝা গেছে? এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে, কারণ এই যে পরবর্তী অনুদাত্ত, এই পরবর্তী অনুদাত্তটার একটা নাম আছে। কি নাম আছে সেটা? উদাত্তের পরবর্তী অনুদাত্তের শরিত সংজ্ঞা হয় তখনই হয় যদি তার পরেরটাও অনুদাত্ত থাকে। এটুকু বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ ম্যাডাম। যে শরিত পরবর্তী অনুদাত্ত তার নামটা কি? তার নাম হচ্ছে প্রচয় বা প্রচিত। ঠিক আছে? শরিত পরবর্তী যে অনুদাত্ত তার নাম হচ্ছে প্রচয় বা প্রচিত। তার তলায় কিন্তু দাগ থাকে না। এমনি অনুদাত্তের ক্ষেত্রে তলায় দাগ থাকে, তাই তো? এমনি অনুদাত্ত চিহ্ন হলে তলায় দাগ থাকে, কিন্তু প্রচয় বা প্রচিতর তলায় কিন্তু দাগটা থাকে না। তাহলে আমরা বুঝবো কি করে সেটা? অর্থাৎ শরিত একটা মাথার উপর দাগ দেখলে তখন আমরা বুঝতে পারবো যে তার পরবর্তী স্বরটা কিন্তু প্রচয় বা প্রচিত। ঠিক আছে? এই যে প্রচয় বা প্রচিত, এই প্রচয় বা প্রচিত ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রচয় বা প্রচিত ততক্ষণ কন্টিনিউ করে যতক্ষণ না পর্যন্ত আরেকটা উদাত্ত স্বর আসছে, এবং যে মুহূর্তে আরেকটা উদাত্ত স্বর আসছে সে মুহূর্তে তার পূর্ববর্তী প্রচয় বা প্রচিত তলায় একটা দাগ বসছে, এবং সেই স্বরটাকে আমরা বলছি স্বর্ণতর। এই দাগটা কেন বসছে? পরবর্তী স্বরটা উদাত্ত সেটা বোঝাবার জন্য। এটা কি জানা আছে যারা একটু স্বর সম্পর্কে জেনেছো? আমার মেয়েদের এখনো স্বর শুরু হয়নি, সেজন্য তারা জানে না।
কিন্তু তোমরা যারা থার্ড ইয়ার আছো তারা কি এই স্বর্ণতরটা জানো? আচ্ছা, থার্ড ইয়ারে কে কে আছো বলো তো? সঙ্গীতা রায়, তাই তো, ব্রেবনের। আর না ম্যাম। সঙ্গীতা কি থার্ড ইয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর কে আছে? আর কজন আছে? ও তো যে বলে গেল 10 ম্যাম জন। আমি আছি স্বাগতা বিশ্বাস। স্বাগতা বিশ্বাস। আর কে আছে বলো তো থার্ড ইয়ার? ম্যাম আমি আছি প্রিয়া তরফদার। ব্রেবনের থার্ড ইয়ার আর কে আছো? সঙ্গীতা আর স্বাগতা ছাড়া আর কে আছো? ম্যাম প্রিয়া তরফদার। প্রিয়া তরফদার। আচ্ছা, আর? ম্যাম সুমনা বিশ্বাস। সুমনা বিশ্বাস। আচ্ছা, 4 জন। ম্যাম রিয়া দাস। রিয়া দাস। আর অর্পিতা নস্কর। ম্যাম শর্মিলা ঘোষ। শর্মিলা ঘোষ। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমার প্রশ্ন, স্বর্ণতরটা জানো? না ম্যাম, স্বর্ণতরটা ঠিক জানি না। তোমরা তাহলে কতটুকু জানো? তোমরা জানো যে উদাত্তের পরবর্তী অনুদাত্তের শরীর সংজ্ঞা, তাই তো? এটা তো জানো? হ্যাঁ ম্যাম। ম্যাম ওই আর তিনটে সেই শরীরটা আমি খালি হয়, কিন্তু সেটা ওই যে বললাম টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই। সেই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে পড়ছে কোনটা? যে পরবর্তীটাও অনুদাত্ত হবে। তাহলে উদাত্তের পরবর্তী অনুদাত্তের শরীর সংজ্ঞা হবে তখনই হবে যদি তার পরবর্তীটাও অনুদাত্ত হয়। সেই অনুদাত্ত শর্তটাকে আমরা বলছি প্রচয় বা প্রচিত। ঠিক আছে? এবার এই প্রচয় বা প্রচিত ততক্ষণই থাকবে, চলবে যতক্ষণ না পর্যন্ত আরেকটা উদাত্ত আসছে। এবং যে মুহূর্তে আরেকটা উদাত্ত আসছে ঠিক তার পূর্ব মুহূর্তে যে প্রচয় বা প্রচিত থাকছে তার তলায় দাগ করছে। এমনিতে প্রচয় বা প্রচিত তলায় কিন্তু অনুদাত্ত চিহ্ন বসে না। উদাত্ত এবং প্রচয় স্বরের কোনো চিহ্ন নেই। তথাপি যে মুহূর্তে আরেকটা উদাত্ত স্বর আসছে তখন সেই মুহূর্তে প্রচয় বা প্রচিত তলায় দাগ করছে, এইটা বোঝাবার জন্য যে পরবর্তী স্বরটা কিন্তু উদাত্ত। ঠিক আছে? কেন? কারণ দেখবে, মানে এটা আমাদের যিনি পড়াতেন, আমরা বেথুনে বেদ পড়েছি শুক্লা সেনের কাছে, ডক্টর শুক্লা সেন ভিক্টোরিয়ায় পড়াতেন, উনি আমাদের বেথুনে পড়াতেন। উনি মনে রাখার জন্য একটা বেশ ভালো বলেছিলেন। উনি বলেছিলেন দেখবে প্রচয় বা প্রচিত হচ্ছে প্রজার মতো, প্রজা আসছে যাচ্ছে কোনো চিহ্ন নেই, কিন্তু যে মুহূর্তে আর উদাত্ত হচ্ছে রাজা। তা উদাত্ত যখন আসছে তখন কি হচ্ছে? তখন একটা হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যে রাজামশাইরা আসছেন, রাজামশাই আসছেন। যেমন ক্লাসে যেমন যখন ম্যাম থাকেন না সবাই চেঁচামেচি করে, কিন্তু যে মুহূর্তে ম্যাম আসেন সে মুহূর্তে চেঁচামেচি চুপচাপ। তাহলে যে মুহূর্তে ম্যাম আসেন মানে কি? ম্যামের উপস্থিতিটা। এবং ক্লাসের বাইরে কেউ একজন হয়তো চেঁচাতে চেঁচাতে এসে বলে ওরে ম্যাম আসছেন, চুপ কর। ঠিক আছে? এটা আমার কলেজে খুব কমন। করিডোরে কেউ থাকেই বা থাকেই দেখবার জন্য যে ম্যাম আসছেন, এবং আমি যখন ক্লাসে ঢুকবো তখন চুপ করে গেছে, আমি জানি আমার আগে বার্তাবহ চলে গেছে। তো এই যে বার্তাবহর কাজটা, এই স্বর্ণতর কাজটাও বার্তাবহের মতো। ঠিক আছে? স্বর্ণতর কাজটাকে কি করে? সে বলে যায় দেখো বাবা সাবধান হয়ে যাও, পরের স্বরটা কিন্তু উদাত্ত। কেন এটা দরকার? কারণ এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে বেদ কিন্তু প্রথমেই লেখা হয়নি, বেদ কিন্তু শুনে শুনে মনে রাখা হতো। আমাদের যেটা সংস্কৃতের ট্র্যাডিশন, আমাদের যেটা ট্র্যাডিশন, বৈদিক ট্র্যাডিশন, তাতে কিন্তু বেদ শুনে শুনে মনে রাখা হতো। এবং এই যে শুনে শুনে মনে রাখার একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা আমাদের শুরু থেকেই ছিল, বহু পরে কিন্তু আমাদের লেখাটা শুরু হয়েছে। তাহলে এবার শুনে মনে রাখতে গেলে সেটা স্বরের ওঠানামা মানে মডুলেশনটা খুব দরকার। তাহলে কি হয়? আমাদের মনে রাখতে সুবিধে হয়। ঠিক আছে? মাধুবাতা রিতায়তে মাধুক্ষরন্তি সিন্ধবা, এরকম করে আমরা যখন পাঠ করি তখন আমরা কি করি? স্বর আর সুর এই দুটোর উপর জোর দিই। ঠিক আছে? ওনারাও যখন অগ্নি মিরে পুরোহিতম এরকম করে পাঠটা করতেন
তখন আর জানবে বেদের অনেকগুলো পাঠ ছিল, একটা জটা পাঠ, শিকা পাঠ, মালা পাঠ, এক একটার এক এক রকম ট্র্যাডিশনালি হতো। অর্থাৎ কোনোটায় অগ্নিমিরে পুরোহিতম, কোনোটা পুরোহিতম ইরে অগ্নিম, কোনোটা অগ্নিম পুরোহিতম ইরে, মানে শব্দগুলোকে এভাবে এভাবে করে তারা ওটা ব্যাপারটাকে মনে রাখতেন, এইভাবে চলতো জিনিসটা। তা সেই জন্য স্বরের দরকারটা খুব ভীষণ প্রয়োজনীয়। কারণ তোমরা জানো আমাদের একটা শ্লোকই আছে, মন্ত্রহীন স্বরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত নতমর্থ মাহ বাঘ বজ্র যজমান হিনস্তি যথা ইন্দ্র শত্রু শরত অপরাঘাত। ইন্দ্র শত্রু এই যে শব্দটা, যিনি যজ্ঞ করছিলেন তিনি শব্দটা কি বলতে চেয়েছিলেন? ইন্দ্র শত্রু, ইন্দ্রের শত্রু। অর্থাৎ যে যজ্ঞ থেকে জন্মাবে সে যেন ইন্দ্রের শত্রু হয় এবং ইন্দ্রকে হত্যা করে, তাই তো? এবং সেক্ষেত্রে তাহলে শব্দটা কি হওয়া উচিত ছিল? ষষ্ঠী তৎপুরুষ, ইন্দ্রস্য শত্রু, অর্থাৎ ইন্দ্রের ঘাতক। এবং পত্রা যেহেতু ষষ্ঠী তৎপুরুষ, পত্রা হওয়া উচিত ছিল অন্তঃস্বর উদাত্ত, অর্থাৎ ইন্দ্র শত্রু তরা ফলাটা উদাত্ত হওয়া উচিত ছিল। ঠিক আছে? এবং হয়ে গেল কি? পত্রা হয়ে গেছিল, যিনি উচ্চারণ করেছিলেন আদ্যুদাত্ত করে ফেলেছিলেন, মানে হস্যইকারটা উদাত্ত হয়ে গেছিল, পুরো উল্টো হয়ে গেছিল, অন্তদাত্ত না হয়ে আদ্যুদাত্ত হয়ে গেছিল। এবং আদ্যুদাত্ত হয়ে যাওয়ার অর্থ কি হয়েছিল? ইন্দ্র যস্য ঘাতক, ইন্দ্র যস্য শত্রু। একটা ছিল ইন্দ্রস্য শত্রু, আরেকটা হচ্ছে ইন্দ্র যস্য শত্রু, ইন্দ্রই যার শত্রু। এবং যেহেতু পুরোহিত মশাই যেরকম ভুলভাল করে ফেলেছিলেন, যিনি ঋত্বিক ছিলেন যজ্ঞে, সেই কারণে ইন্দ্রের শত্রু না হয়ে ইন্দ্র যার শত্রু সেই জন্ম নিয়েছিল। এবং ফাইনালি তার ইন্দ্রকে মারার কথা ছিল, কিন্তু সে ইন্দ্রের হাতে বিনষ্ট হয়েছিল। তাহলে স্বর বৈদিক যুগ, মানে বৈদিক মন্ত্রের ক্ষেত্রে স্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা বোঝা গেল যে বেদে মোট 3টে স্বর প্রধান: উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। উদাত্ত হচ্ছে উঁচু স্বর, অনুদাত্ত হচ্ছে নিচু স্বর, স্বরিত হচ্ছে মাঝামাঝি। তাহলে উদাত্তের পরবর্তী অনুদাত্তের স্বরিত সংজ্ঞা হয়, এবং সেটা তখনই স্বরিত হয় যদি তার পরবর্তীটাও অনুদাত্ত হয়। বেসিক্যালি স্বরিত কিন্তু অনুদাত্তেরই একটা প্রকারভেদ, যার জন্য পরবর্তীকালে যখন আরেকটু পরে পড়বে তখন দেখবে স্বরিত কিন্তু স্বতন্ত্র স্বরিত অথবা উদাত্ত নির্ভর স্বরিত। স্বরিতেরও দুটো ভাগ, একটা উদাত্ত নির্ভর স্বরিত, একটা হচ্ছে স্বতন্ত্র স্বরিত। ঠিক আছে? তাহলে এই যে উদাত্ত নির্ভর স্বরিত, কেন না উদাত্তের পরবর্তী অনুদাত্তের স্বরিত সংজ্ঞা হচ্ছে। এইটুকু প্রত্যেকের বোঝা গেছে দুটো কলেজেরই। ম্যাম আরেকবার একটু বলবেন? ওই স্বরিত স্বরের দুটো ভাগ, একটা উদাত্ত নির্ভর আর একটা উদাত্ত নির্ভর, একটা হচ্ছে স্বতন্ত্র স্বরিত। স্বতন্ত্র স্বরিত মানে কি? স্বতন্ত্র স্বরিতের মধ্যে আবার আছে যেটা জাত্য স্বরিত, যেগুলো যেমন সোয় বফলা বিসর্গ স্ব, কয় বফলা শুধু ছয় বফলা বিসর্গ স্ব, কয় বফলা কন্যা, এগুলো হচ্ছে জাত্য স্বরিত। মানে উদাত্ত থাকুক বা না থাকুক এরা স্বরিত হবে। ঠিক আছে? আর কিছু কিছু বিশেষ স্বরিত আছে, সেগুলো তোমার সন্ধির ফলে আসে, ক্ষৈপ্র স্বরিত, অভিনিহিত স্বরিত, অস্পৃষ্ট স্বরিত ইত্যাদি। সেটা আলোচনা আমরা পরে যাব। ঠিক আছে? কিন্তু যেটা বেসিক্যালি মানে উদাত্ত নির্ভর স্বরিত, সেটার সংখ্যাই বেশি, সেটা হচ্ছে যেটা উদাত্তের পরবর্তী অনুদাত্তের স্বরিত সংজ্ঞা হচ্ছে। আরগুলো হচ্ছে স্বতন্ত্র স্বরিত। স্বতন্ত্র স্বরিত মানে যারা নিজে নিজেই স্বরিত, যেমন স্বরবর্ণ। স্বরবর্ণ উচ্চারণ হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের প্রয়োজন লাগে না, তাই তো? এটা আমরা সবাই জানি, খুব কমন এক্সাম্পল যে স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে। কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সেজন্য ব্যঞ্জন বর্ণ বললে আমাদের কি লিখতে হয়? কয় হসন্ত, গয় হসন্ত, তাই তো? কারণ ক মানেই হচ্ছে কয় হসন্ত প্লাস অ, গ মানেই হচ্ছে শুধু হসন্ত ছাড়া যদি আমরা গ লিখি তার মানে গয় হসন্ত প্লাস অ। ঠিক আছে না? তাহলে সেরকমই হচ্ছে, একটা হচ্ছে উদাত্ত নির্ভর স্বরিত, একটা হচ্ছে স্বতন্ত্র স্বরিত, অর্থাৎ যারা নিজে নিজেই স্বরিত হতে পারে। এইটুকু বুঝলেই মোটামুটি আমাদের হবে।
ঠিক আছে, বৈদিক অ্যাকসেন্ট। পরে আমি অ্যাকসেন্টটা আরো ধরে বোঝাবো। আচ্ছা, এবারে আমরা আজকে একটু জিরান্ট বা ডিক্লেনশন, জিরান্টটাই একটু পড়াই। আমি একটু স্ক্রিন প্রেজেন্ট করছি, তোমরা একটু দেখো সূত্রগুলোর জন্য, নাহলে সূত্রগুলো বললে যদি না লিখতে পারো সেজন্যই আমি একটু করে রাখলাম। আচ্ছা, এই দেখো বৈদিক জিরান্ট। জিরান্ট মানে কি? জিরান্ট মানে বেসিক্যালি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সবাই দেখতে পাচ্ছ তো যেটা প্রেজেন্ট করছি? একটু বলো প্লিজ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে দেখো ও জ, প্রথম জিরান্ট মানে আগে বলি, জিরান্ট মানে কি? জিরান্ট মানে হচ্ছে যেটা আমাদের অসমাপিকা ক্রিয়া। আমাদের অসমাপিকার জন্য লৌকিকে আমরা কি ব্যবহার করি? ত্বাচ। আর যদি বিভক্তি যুক্ত থাকে, প্রত্যয় থাকে, তাহলে বিভক্তি যুক্ত, যেমন আ পূর্বক গম ধাতুর ল, প্র পূর্বক নম ধাতুর ল, তখন কি হয়ে যায়? প্রণম্য, তাই তো? বিভক্তি হয়ে গেলে তখন সেটা যদি থাকে আগে উপসর্গ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার লব প্রত্যয় হচ্ছে, বিভক্তি বলছি সরি, উপসর্গ যুক্ত হলে লব আর উপসর্গ বিহীন হলে ত্বাচ। ঠিক আছে, এটা তো আমরা জানি। কিন্তু বৈদিক জিরান্ডের ক্ষেত্রে আমরা একটা প্রথম সূত্র যেটা পাচ্ছি, একটু লিখে নাও, ত্বজক। ঠিক আছে, এখানে বৈদিকে যেটা আমরা পাচ্ছি, আমরা গত্বা পাই ক্লাসিক্যালে, কৃত্বা পাই ক্লাসিক্যালে, পাই তো? গম ধাতু ত্বাচ কি করি আমরা? গত্বা। সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। গম ধাতু ত্বাচ আমরা করি গত্বা, কৃ ধাতু ত্বাচ আমরা করি কৃত্বা। কিন্তু এখানে হবে ত্বজক, এই সূত্রটা দিয়ে ত্বয়ের পরে, মানে ত্বাচের ত্বয়ের পরে একটা অন্তস্থ জ আসছে। এই যে অন্তস্থ জটা, এই অন্তস্থ জটা আসছে, ঠিক আছে? এই জটা আসছে ত্বজক, ত্বাচের পরে জক, অর্থাৎ গত্বা না হয়ে আমরা লৌকিকে যেটা গত্বা পাই, ক্লাসিক্যালে যেটা আমরা গত্বা পাই, বেদে আমরা পাচ্ছি গত্বায়, বেদে আমরা পাচ্ছি কৃত্বায়। বোঝা গেল? জ একটা আসছে এবং সেটা সিদ্ধ করছেন পাণিনি ত্বজক এই সূত্রটা দিয়ে। ঠিক আছে, প্রত্যেকের বোঝা গেছে? ঠিক এরকম ভাবে কৃত্বায়, হিত্বায়, দৃষ্ট্বায়, যে কোনো উদাহরণ তোমরা দিতে পারো। আচ্ছা, তারপরে সূত্র হচ্ছে ইষ্টিনম ইতি চ। জজ ধাতুর ত্বাচ করলে হয় ইষ্ট্বা। ঠিক আছে, ইষ্ট্বার পরিবর্তে বেদে আমরা এই শব্দটা পাচ্ছি ইষ্টিনম। ইষ্ট্বার পরিবর্তে ইষ্ট্বা তো পাই, ইষ্ট্বিনম শব্দটাও আমরা পাই, এই রূপটাও আমরা পাই। সেটাকে পাণিনি সিদ্ধ করছেন ইষ্ট্বিনম ইতি চ। ম্যাম জজ ধাতুর ওটা কি বললেন? জজ ধাতু ত্বাচ করলে হয় ইষ্ট্বা। বেদে আমরা ইষ্ট্বা তো পাচ্ছি, ইষ্ট্বা ছাড়াও আমরা পাচ্ছি ইষ্টিনম। হয়েছে? 3 নম্বরে যাব। 3 নম্বরে দেখো স্নাত্তাদয়শ্চ, এই সূত্র হচ্ছে স্নাত্তাদয়শ্চ। ঠিক আছে, স্নাত্তাদয়শ্চ মানে বলছেন কতগুলো পদ আছে, যেমন স্নাত্বী, দন্তের শয় নয় আকার, তয় বফলা দীর্ঘি।
আমরা ক্লাসিক্যালে কি পাই? স্না ধাতু ত্বাচ স্নাত্বা, দন্তে শয়নায়াকার তয় বা ফলাকার। পি ধাতু ত্বাচ পিত্বা, পয় দীর্ঘি ত্বাচ পি ধাতু অর্থাৎ পান করা, তাহলে পয় দীর্ঘি তয় বা ফলাকার পিত্বা পাই। ক্রি ধাতু ত্বাচ, এই যে এখানে কৃত্বায় বলেছিলাম, ক্রি ধাতু ত্বাচে আমরা কি পাই? কৃত্বা। তো এখানে কৃত্তায় পদটা পেয়েছিলাম, আরো একটা পদ পাই আমরা কৃত্তি, কয় রি তয় বফলা দীর্ঘি। ধা ধাতু ত্বাচ হিত্বার পরিবর্তে আমরা পাই হিত্রি, হয় রস্যি তয় বফলা দীর্ঘি। তাহলে এই যে শব্দগুলো আমরা পাচ্ছি সেই সব শব্দগুলো পাণিনি একটা সূত্র দিয়ে বেঁধে দিচ্ছেন, স্নাত্বা দয়শ্চ, অর্থাৎ এই সূত্রের দ্বারা ত্রিপ্রত্যয়ান্ত শব্দগুলোকে উনি স্বীকার করে নিচ্ছেন, তয় বফলা দীর্ঘি। তাহলে বেদে বেসিক্যালি আমরা ভ্যারিয়েশন পাই, বুঝতে পেরেছো? এবং পরবর্তীকালে তো কখনো বলবেন না যে বেদের ঋষি, যেহেতু এটা অপৌরুষেয় সুতরাং এই আর্ষ মন্ত্রগুলো ভুল, এটা বলা হবে না। তাহলে কি বলা হবে? তাহলে বলা হবে যে বেদের এই যে মন্ত্রগুলো ব্যবহার হয়েছে সেগুলো সব পরবর্তীকালে পাণিনিটা সূত্র দিয়ে বেঁধে দেবেন, ঠিক আছে? তা স্নাতি কৃত্তি কৃত্তি এই শব্দগুলো ব্যাখ্যা করা হচ্ছে স্নাত্তা দয়শ্চ। তাহলে তয় তাচে আমরা জানি তয় বফলা আকারটা থাকে, তাচ প্রত্যয় যখন ব্যবহৃত হয়, তাচ প্রত্যয় যখন ব্যবহৃত হয় তখন তয় বফলা আকার থাকে, কিন্তু যখন আমরা বেদে পাচ্ছি তখন আমরা তয় বফলা আকারের সঙ্গেও আমরা কি পাচ্ছি? তয় বফলা দীর্ঘি। ঠিক আছে, লিখছো সবাই? তয় বফলা দীর্ঘি এই রূপটাও পাচ্ছি, এবং সেই রূপটাকে পাণিনি সিদ্ধ করছেন স্নাত্তা দয়শ্চ এই সূত্র দিয়ে। ঠিক আছে, এই স্নাত্তা দয়শ্চ, এই আদয়শ্চ মানে স্নাত্তি প্লাস আদয়শ্চ, এটা নিশ্চয়ই ইকো জনচি, এটা আমাকে বলতে হবে না। অতি প্লাস আচার অত্যাচার যেমন সন্ধি করে হয়, ঠিক সেমনি এখানে দন্তে ছয় নয় আকার তয় বফলা দীর্ঘি প্লাস আদয়শ্চ অর্থাৎ অন্যান্য। ঠিক আছে, এটা তো আমাদের মানে আমরা জানি ইত্যাদয়শ্চ বলে আমরা পিতৃ কৃত্রি মানে তয় বফলা দীর্ঘি শব্দগুলো উনি এটা দিয়ে ঠিক করে দিলেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে এই যে আমরা কি পাই ক্লাসিক্যালে আগত্য, সংহিতায় আমরা কখনো কখনো আকারান্ত রূপও পাই, যেমন আগত্যা, বিহত্যা, আদৃত্যা। ঠিক আছে, আগত্যটাই তোমাদের মনে থাকবে বলে উদাহরণটা দিলাম এখানে। তো আগত্যা এটা কোনো সূত্র নয়, কিন্তু 4 আর 5 কোনো সূত্র নয়, 4 আর 5 কোনো সূত্র নয়, 4 আর 5 শুধু দুটো উদাহরণ। এই যে আগাত্বা এই রূপটা আমরা পাচ্ছি, 4 আর 5 কিন্তু সূত্র নয় অন্যগুলোর মতো, এটা একটু মাথায় রেখো। 4 আর 5 সূত্র নয়, 4 আর 5 হচ্ছে রূপ। এইরকম আগাত্যা, এইটা যে আমরা আগাত্যা রূপটা পেয়েছি, এই রূপটা আমরা ক্লাসিক্যালে পাই না। ক্লাসিক্যালে আমরা শুধু আগত্য পাই, এটা তো আমরা সবাই জানি। অপূর্ব গমধাতুর লব আমরা বলবো আগত্য, কিন্তু বেদে আমরা আগত্যা রূপটা পাচ্ছি। আর বেদে আমরা আরো কয়েকটা পাচ্ছি শব্দ, পুনর্দায়, এটা বলছি হস্তগৃহ্য, এটাকেও লব প্রত্যয়ান্ত, কর্ণগৃহ্য, এইরকম ব্যবহার কিন্তু আমরা ক্লাসিক্যালে পাই না। এরকম হস্তগৃহ্য, কর্ণগৃহ্য, পুনর্দায় এইরকম রূপ কিন্তু আমরা ক্লাসিক্যালে পাই না। ঠিক আছে, এটা একটা মাথায় রাখবে যে বেদের সঙ্গে কিন্তু আলাদা ভাগ হয়ে যায়। বৈদিক যে মুহূর্তে তোমরা বেদের যুগে বা বৈদিক মন্ত্র পড়ছো, কারণ প্রথম ভাগটা কোথায় হয় বলতে পারো? প্রথম ভাগটা হয়ে যায় ক্লাসিক্যালে। আমরা কখনো বলি না যে অভিজ্ঞান শকুন্তলম অপৌরুষেয়, কারণ
গোদা গোদা অক্ষরে বইয়ের ওপর লেখা থাকে কালিদাস ও বিরচিতম অভিজ্ঞান শকুন্তলম, তাই তো? ভাষা বিরচিতম পদাত্যম। তো ক্লাসিক্যালে আমি জানি কে কোনটা লিখেছেন, কিন্তু বেদে তোমরা কি দেখো? বেদে তোমরা দেখো যে যখন তোমরা অগ্নিসূক্ত পড়েছো, অগ্নিসূক্তে তোমরা কার নাম পেয়েছো? তোমরা মধুছন্দা ঋষির নাম পেয়েছো। ঋষি কাকে বলে? ঋষি ব্যাপারটা কি কেউ একটু বলবে? বেবনের কেউ একটু বলবে ঋষি ব্যাপারটা বলতে তোমরা ঠিক কি বোঝো? যিনি যজ্ঞটাকে পরিচালনা করেন, যার দ্বারা যজ্ঞটা পরিচালিত হয়। যজ্ঞ না রে বাবা, ঋষি তো মন্ত্রের ঋষি। মন্ত্রের, হ্যাঁ, মন্ত্রটাকে যিনি পাঠ করেন। না, মন্ত্র যিনি পাঠ করেন না, মননাথ মন্ত্র। ঋষি হচ্ছে, সায়ন বলছেন ঋষির সংজ্ঞা অনুক্রমণিতে দিচ্ছে যস্য বাক্যম স ঋষি, যার বাক্য স ঋষি। আচ্ছা, এবার ঋষগত, এই ঋষি, ঋষ ধাতু থেকে ঋষি এসছে, ভালো কথা। যস্য বাক্যম, তাহলে বাক্য কি করে হলো? এবার ঋষি যদি বাক্য বলে দেন তাহলে তো পৌরুষ হয়ে গেল। এবং নিশ্চয়ই জানো, as because you are in same five, কি আমাদের দর্শন যে ভাগটা হয়েছে আস্তিক এবং নাস্তিক, সেই ভাগটা কিন্তু হয়েছে পুরোপুরি ঋষিদের, বেদের পৌরুষত্বের উপর। যে বা যারা বেদের অপৌরুষত্ব মানেন, অর্থাৎ বেদকে কারো রচনা বলেন না, তারা হলেন আস্তিক। এবং যারা বলেন না বেদ আর 5 জনের মতোই লেখা, অন্য তো ঋষিরাই লিখেছে, লোকজন লিখেছে, তারা হলেন নাস্তিক। এমনি সাধারণ ভাষায় আমরা আস্তিক নাস্তিক বলতে বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করেন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না। কিন্তু দর্শনের ক্ষেত্রে আমরা জানি বেদের পৌরুষত্ব এবং অপৌরুষত্ব নিয়ে এই বিভাগটা হয়। তা এই যে বিভাগ, এই যে বেদের যে আমরা পড়ছি, এটা ঋষি মানে হচ্ছে যস্য বাক্যম। এটা দেখবে প্রথম মন্ত্র অগ্নিমিরে পুরোহিতম, এটা সায়ন ভাষ্যে তোমরা এটা পেয়ে যাবে কাকে ঋষি বলে। বেসিক্যালি এগুলো অনুক্রমণিকা থেকে সায়ন নিয়েছেন, কিন্তু সায়ন এগুলো দিয়ে দিয়েছেন। কাকে ঋষি বলে? যস্য বাক্যম স ঋষি, যা তেন উচ্চতে সা দেবতা। মন্ত্র কেন মননাথ মন্ত্র? কারণ মন্ত্র কোথা থেকে আসছে? মন্ত্র আসছে মনন থেকে। ঋষি তার ধ্যানে মন্ত্রটা পাচ্ছেন। ঋষি যদি মন্ত্র বলে দেন তাহলে তো সেটা আর আপ্তবাক্য রইল না, আপ্তবাক্য হয়ে গেল, তাহলে তো সেটা তার মধ্যে একটা অপৌরুষত্ব ব্যাপারটা রইল না। তাহলে এবং সেই মন্ত্রই তিনি পরবর্তীকালে তার স্টুডেন্টদের শেখাচ্ছেন। এই কারণে এক একটা মন্ডলে, এক এক প্রথম এবং দশম মন্ডল, এগুলোতে বহু ঋষি আছে। পরবর্তীগুলো 2 থেকে 8 হচ্ছে আমাদের বংশমন্ডল, একই বংশের সব ঋষি। নবমটা হচ্ছে সোমমন্ডল, তাই তো? তা এই যে ঋষি, তাহলে সেটাই আমি বললাম যে ঋষি তাহলে ধ্যানে বসে মন্ত্র দেখছেন, স্বপ্নদৃষ্ট হোক ধ্যানদৃষ্ট হোক, মোট কথা তার মনে আসছে এবং তিনি তারপর বলছেন। ঠিক আছে? সুতরাং কারণ দেবী সূক্ত পড়বে যখন তোমরা, তখন দেখবে দেবী বলছেন আমি যাকে চাই আমি তাকে ঋষি করি, অর্থাৎ আমার ইচ্ছের উপর সব নির্ভর করে। দেবী সূক্তের একটা মন্ত্রে দেবী যেহেতু নিজের সকলের সঙ্গে সাযুজ্য বোধ করেছেন, নিজেকে বলছেন যে তিনি সবকিছু করেন, এবং সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে জং কামায়ে তেনামুগ্রম তৃণমী তং ব্রহ্মাণম তম ঋষিম তম সুমেনা। এই যে তম ঋষি, অর্থাৎ কোন ঋষি যে সে মন্ত্রটা মনন করতে পারছে, তার মনে মন্ত্রটা উদ্ভাসিত হচ্ছে, সেটাও আমার জন্য হচ্ছে। ঠিক আছে? এই হলো ব্যাপার। সেই কারণে বেদের মন্ত্রে আমরা অনেক কিছু পরিবর্তিত দেখতে পাচ্ছি, অর্থাৎ বেদের মন্ত্রটা আগে, পানিনি কিন্তু পরবর্তীকালে। তাহলে পানিনি যখন সূত্র করতে বসেছেন, তখন যেগুলো প্লাস করে বেরিয়ে যাচ্ছে সেইগুলোকে তিনি সূত্র দিয়ে বেঁধেছেন। ঠিক আছে? এই কারণে স্নাত্যাদয়শ্চ,
এই সূত্রটার মধ্যে দিয়ে যে ইরেগুলার ফর্মগুলো তাকে তিনি বেঁধে ফেললেন। ঠিক আছে, জিরান বোঝা গেছে প্রত্যেকে? কারোর কিছু প্রশ্ন থাকলে প্লিজ করো, তাহলে আমি পরেরটায় যাব। জিরান নিয়ে কারোর কিছু বলার থাকলে বলো, না হলে আমি ডিক্লেনশনে যাব। আজকে ডিক্লেনশনটাই করাবো, কারণ ডিক্লেনশনে অনেকগুলো সূত্র আছে। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলো প্লিজ। তোমরা না বললে না আমি বুঝতে পারবো না আর কি, মানে বুঝছো কিনা ইনফ্যাক্ট। মেয়েরা একটু রেসপন্স করো, প্রিয়া, সঙ্গীতা। আচ্ছা, আমাদের মেয়েরা তারা বুঝতে পারছে কিনা? মৃন্ময়ী? হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবার পরেরটায় যাই, ডিক্লেনশন। আজকে ডিক্লেনশনটাই পড়াবো। ডিক্লেনশনটা অনেকগুলো আছে সূত্র, চলো এবার ডিক্লেনশনে যাই। আচ্ছা, ডিক্লেনশন মানে কি? ডিক্লেনশন মানে হচ্ছে শব্দরূপ, আর ধাতুরূপ ইংরেজি কি? কনজুগেশন। ঠিক আছে, আশা করি এটা তোমরা জানো। আচ্ছা, প্রথম যে সূত্রটা আমরা রেখেছি, 1 নম্বর সূত্র হচ্ছে এই পুরোটাই সুপাং সুলু পূর্ব সবর্ণ। এক সেকেন্ড দাঁড়াও, এইটা পুরো সূত্রটা। হ্যাঁ, সূত্রটা একটু টুকে নাও প্লিজ, না হলে বোঝাতে অসুবিধে হবে। এটা পুরো সূত্রটা, এটা 1 নম্বর সূত্র। সুপাং সুলু পূর্ব সবর্ণ ছে যা ডা ডা জ্যা জালো। ডা ড্যা যা জালো। দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? একটু টুকে নাও। হ্যাঁ ম্যাম। তাহলে আমি এবার একটা একটা করে ভেঙে পড়বো। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। সুপ কাকে বলে? দন্তেশ্বর রসু পয় হসন্ত, সুপ মানে কি? সুপ বিভক্তি আমরা কোনটাকে বলি? সুপ হচ্ছে সু ও জ সম ও স, যেটা দিয়ে আমরা সব শব্দরূপ গুলো করি। ঠিক আছে, সেটা হচ্ছে সুপ। সূত্রটা একবার একটু বলবেন, একটু লিখতে প্রবলেম হচ্ছে। কোনটা বাবা? ম্যাম একটু সূত্রটা আর একবার একটু বলুন। সুপাং সুলুক। দাঁড়া, সুপাং সুলুক পূর্ব সবর্ণ ছে যা ডা ড্যা যা জালো। দেখতে পাচ্ছ? আমি একটু বাড়াবো। হ্যাঁ ম্যাম। দেখো, আচ্ছা, তাহলে সুপাং সুলু এখানে 1 2 3 করে লিখতে হবে, অনেকগুলো হবে। আগে আমরা একটু সন্ধিটা ভাঙি। ঠিক আছে, পূর্ব সবর্ণ ড্যাশ দাও, আকার আর ছয় ছয় একার আত, আ খণ্ডত্ব। এখানে সন্ধিটা হচ্ছে আ খণ্ডত্ব প্লাস সে। ম্যাম আরেকবার বলুন। পূর্ব সবর্ণ, তারপর পূর্ব সবর্ণ হাইফেন দাও, মানে বুঝতে সুবিধা হবে সেজন্য বলছি। পূর্ব সবর্ণ হাইফেন আত, আ খণ্ডত্ব, তারপর তালবর্ষ একার, তাহলে আছে এটা হলো। ঠিক আছে, পূর্ব সবর্ণ আত সে, তারপরে যা ডা ডা যা জালো। সুলুক। সু মানে কি? সু হচ্ছে প্রথমার এক বচন নর। সু
লুক অর্থাৎ সু থাকবে না। ঠিক আছে, যেমন প্রথমার একবচনের জায়গায় সু লুক, এটার উদাহরণ দিচ্ছেন, একটু লেখো সবাই। সুপন্থা, সুপন্থা। এখানে উদাহরণটা হচ্ছে রিজব সন্তু পন্থা। পন্থা কঠিন শব্দ, কঠিন শব্দ যেটা ম্যাম রিজবা, হ্যাঁ বাবা, রিজব, রি বর্গীয় জ ব বিসর্গ, রিজব। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি তোমাদের এর জন্য, আমি তো আমার মেয়েদের জন্য নোটস তৈরি করব, আমি নেক্সট উইক থেকে ওদের শুরু করবো ব্যাকরণ। তাহলে আমি উদাহরণগুলো লিখে আমি সুতপাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এখন সূত্র ব্যাখ্যাটা শোনো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আমার মনে হয় সেটাই ভালো হবে, মানে এখানে লেখা দেখে বুঝতে অসুবিধা হবে। এখন শুধু সূত্রটা বুঝে নাও, সূত্র হ্যাঁ ম্যাম, ঠিক আছে। বুঝে নাও, ঠিক আছে? বাদ বাকি উদাহরণ লিখে আমি পাঠিয়ে দেবো, কারণ আমার মেয়েদের জন্য আমাকে নোটস তৈরি করতে হবে। আচ্ছা, রিজব সন্তু পন্থা, ঠিক আছে? এখানে যেটা বলার, কঠিন শব্দ পন্থা, পন্থানো, পন্থানো। পন্থানোর জায়গায় বেদে হচ্ছে পন্থা, অর্থাৎ সু লুক মানে লোপ পাচ্ছে, অর্থাৎ হচ্ছে না, যশের জায়গায় সু হচ্ছে, ঠিক আছে? সু ও যশ, প্রথমা বিভক্তির বহু বচনে যশ হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে সু হচ্ছে। এটা হলো প্রথমটা। তারপরে হচ্ছে পূর্ব সবর্ণ। পূর্ব সবর্ণ মানে পূর্বের যে সবর্ণ সেটার দীর্ঘ হচ্ছে, যেমন উতি শব্দ, সেটা তৃতীয়ার এক বচনে উত্তরা হওয়া উচিত ছিল, ঠিক আছে? মতি শব্দের তৃতীয়ার এক বচনে পূর্ব সবর্ণ দীর্ঘ হয়, অর্থাৎ মতি শব্দের তৃতীয়ার এক বচনে হওয়া উচিত ছিল উত্তরা। মতি মতওয়া হয় যেটা, সেখানে উত্তরা না হয়ে হয় উতি, দীর্ঘ তয় দীর্ঘি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আতের উদাহরণটা আমরা প্রায়ই পাই। আতের উদাহরণটা হচ্ছে, যেমন দেখবে তোমরা মন্ত্র পড়তে গিয়ে তোমরা পেয়েছো অশ্বিনোভা, তোমরা এতে পাবে যখন তোমরা দেবী সূক্ত পড়বে, অহম অশ্বিনোভা। সেই অশ্বিনোভা যখন পাবে তখন তাকে দেখবে যে আমাদের ক্লাসিক্যালের ক্ষেত্রে কি হয়, ক্লাসিক্যালের ক্ষেত্রে হয় উভৌ, কিন্তু এখানে হচ্ছে উভা, আদেশ হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের ক্লাসিক্যালে আদেশ হয় না, আমাদের ক্লাসিক্যালের ক্ষেত্রে হয় উভৌ। যেমন অশ্বিনৌ, ঠিক আছে? নরৌ, কিন্তু এখানে অশ্বিনৌ হওয়া উচিত, কিন্তু অশ্বিনৌ না হয়ে অশ্বিনা হচ্ছে, হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইভাবেই সবকটা যা, ডা, ডা, জ্যালো, এখানে প্রত্যেকটাই আদেশ হচ্ছে আলাদা আলাদা করে। যেমন যা প্রত্যয়ে আমাদের হওয়া উচিত উরুনা, ধৃষ্ণুনা, সেখানে আমাদের হচ্ছে উরুয়া, ধৃষ্ণুয়া, অন্তস্থ জয় আকার হচ্ছে লাস্টে, ঠিক আছে? তারপরে ডা, ড্যা, যা, জ্যালো, এগুলো প্রত্যেকটারই আমি উদাহরণ দিয়ে দেবো, তারপরে যদি না বোঝা যায় তখন আমি একবার নিচ করে বোঝাবো, ঠিক আছে? পরের সূত্রটা এসো, আজ যশের সু, এটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। এই সূত্রটা একটু লেখো। আজ যশের সু, ম্যাম বুঝতে পারছি না লেখাটা। দাঁড়াও আমি বড় করে বলো, বলো, এক সেকেন্ড দাঁড়াও।
আজ যশের সুখ দেখতে পেয়েছো সবাই? হ্যাঁ ম্যাম। লিখেছো এই সূত্রটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার একটু জিজ্ঞেস করি, নর শব্দের প্রথমার বহুবচনে কি হয়? নড়া। 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 আচ্ছা, কিন্তু আমাদের বেদে আমরা নড়া পদটা যেমন দেখতে পাই, আরো একটা অদ্ভুত দেখতে পাই, সেটা হচ্ছে নড়াস। ন বৈষ্ণরয় আকার দন্তেশ বিসর্গ, নড়াস। এটা একদম টিপিক্যাল বেদের প্রয়োগ। আমরা নড়া যেমন দেখতে পাই, আমরা দেখতে পাই নড়াস, ন বৈষ্ণরয় আকার দন্তেশ বিসর্গ, নড়াস। তাহলে এটা কি করে হয়? ঠিক আছে, পরবর্তীকালে তো এটাকে জাস্টিফিকেশন করতে হবে। সেই জাস্টিফিকেশন করবার জন্য পাণিনি সূত্র করলেন আজ যশের সুখ, অর্থাৎ অকারান্ত পুল্লিঙ্গ শব্দের বহু বচনে বেদে অসুখ প্রত্যয়টা হয়। অদন্তের স্বরস্যু ক, এই যে আজ যশের সুখ, এখানে প্রত্যয়টা হচ্ছে অসুখ। অসুখ, আজ যশে অসুখ। ঠিক আছে, যশ মানে কি? যশ মানে হচ্ছে সু ও যশ। এইটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে। সংস্কৃতের লোকজন সবসময় সু ও যশ, অমৌসস, টা ভ্যাম্বি, সে ভ্যাম্বি, এটা মুখস্থ রাখা উচিত। সুখ প্রত্যয় গুলো, ঠিক আছে? ওইখানে সুখ প্রত্যয় আর এখানে তিন প্রত্যয়, তিতস অন্তি সিতস, এগুলো কিন্তু একটু মুখস্থ রাখা উচিত। তাহলে আজ যশের সুখ, যশ মানে হচ্ছে সু ও যশ, অর্থাৎ নর, নর, নরা। নর শব্দের সঙ্গে যশ যোগ হয়ে যশের জটা ইট হয় আর দন্তেশ্বয় হসন্ত থাকে। তাই জন্য নরা শব্দের বহু বচনে কি হলো? ন বৈষ্ণরয়াকার বিসর্গ। কিন্তু বেদে আমরা দেখছি তারপর আবার একটা অসুখ প্রত্যয় যুক্ত হচ্ছে। তার মানে নরা প্লাস অসুখ, এই অসুখের কি থাকছে? এই অসুখের থেকে আমরা একটা দন্তেশ পাচ্ছি। তাহলে নড়ার পরে তাহলে নর প্লাস অস, তারপর আবার অস, নর প্লাস যশ প্লাস অস, সব মিলিয়ে হচ্ছে নড়াস। ন বৈষ্ণরয়াকার দন্তেশ বিসর্গ। বোঝাতে পারলাম? শব্দটা লেখো নর, প্লাস লেখো জ দন্তেশ্বয় হসন্ত, প্লাস লেখো অ দন্তেশ্বয় রস্যু কয় হসন্ত। এবার পরের লাইনে লেখো ম্যাম আরেকবার বলুন। নর, নর প্লাস জ দন্তেশ্বয় হসন্ত, যশ, বর্গীয় জ দন্তেশ্বয় হসন্ত, যশ, প্লাস অসুখ অ দন্তেশ্বয় রস্যু ক। মিউটেড হয়ে গেছিলাম। নর প্লাস জ দন্তেশ্বয় হসন্ত প্লাস অ দন্তেশ্বয় রস্যু ক। এবার পরের লাইনে লেখো নর প্লাস যশ থেকে আসছে নরাস, ন বৈষ্ণরয়াকার দন্তেশ্বয় হসন্ত প্লাস অ দন্তেশ্বয় হসন্ত। ম্যাম প্লাস আরেকবার বলুন। পরের লাইনে হচ্ছে ন বৈষ্ণরয়াকার দন্তেশ্বয় হসন্ত প্লাস অ দন্তেশ্বয় হসন্ত। ন বৈষ্ণরয়াকার দন্তেশ্বয় হসন্ত প্লাস অ দন্তেশ্বয় হসন্ত। তাহলে এবার নিজেরাই বের করো কি দাঁড়ালো? নরাস, নরা দন্তেশ্বয় হসন্ত প্লাস অ মিলে হচ্ছে দন্তেশ্ব, আর লাস্টের দন্তেশ্বয় হসন্তটা হয়ে যাচ্ছে বিসর্গ। বোঝা গেল? রূপটা দাঁড়ালো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। সবার হলো? লেখা হলো?
এইটা হচ্ছে আজ রসের স্যুপ। তোমাদের অক্ষসূক্তে একটা উদাহরণ আছে, অক্ষসূক্ত হয়ে গেছে না তোমাদের? অক্ষসূক্ত করা হয়ে গেছে না তোমাদের? অক্ষসূক্তে একটা উদাহরণ আছে, অহস্তাসো হস্তবন্তম সহন্তে, অহস্তাসো হস্তবন্তম সহন্তে, অক্ষসূক্তে এই উদাহরণটা আছে, ঠিক আছে? হস্তাসো ওটা আমাদের যদি ক্লাসিক্যালে হতো তাহলে অহস্তা, সেটা বৈদিকে হচ্ছে অহস্তাসো, মানে একটা দন্তের স এক্সট্রা আসছে, কেমন? সবাই বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমি পরবর্তী সূত্রে যাব? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি কি পরবর্তী সূত্রে যাব? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কেউ একটু প্লিজ রেসপন্স করো, তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা 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 আচ্ছা, পরবর্তী সূত্র যেটা, দেখতে পাচ্ছ সবাই? পরবর্তী সূত্র হচ্ছে অত ভিস আইসা, এইটা দিস ওয়ান, এটাও তোমাদের পরিচিত। এক সেকেন্ড দাও। এই সূত্রটা এবারে দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। এই সূত্রটা অত ভিস আইসো, ওটা দিয়ে ঢুকে যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, অত ভিস ওইটা টুকেছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটা তোমাদের জানা সূত্র। কেন বলছি? কারণ তোমরা অগ্নিসূক্ত সবাই পড়েছো না? হ্যাঁ ম্যাম। অগ্নিসূক্তের দ্বিতীয় মন্ত্রটা, অগ্নি পূর্বে ভি ঋষি ভি ইড্ড, মনে করো ছিল তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার যদি অগ্নি পূর্বে ভি ঋষি ভি ইড্ড হয়, সেখানে পূর্ব শব্দটা কি করে হয়? পূর্বেভি শব্দটা কি করে হয়? এটা পড়তে গিয়ে মনে হয়নি? পূর্বেভি শব্দটা কারোর কিছু অবাক লাগেনি? পূর্বেভি শব্দটা পড়তে গিয়ে কারোর কোনো কারণে মনে হয়নি যে শব্দটা কিরকম হলো, শব্দটা ঠিক হলো না, এটা মনে হয়নি? আরে পূর্বেভি শব্দটার পিকুলারিটি কোথায়? অগ্নি পূর্বেভি ঋষিভি, শোনা যাচ্ছে তো? অগ্নি পূর্বেভি ঋষিভি ইড্ড, পূর্বেভি শব্দটায়
পিকিউলারিটিটা কোথায়? নর শব্দের তৃতীয়ার বহুবচনে কি হয়? নরই। কি হয়? নরই। 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 শব্দের তৃতীয়ার বহুবচনে কি হওয়া উচিত ছিল? পূর্বই। হয়েছে? হ্যাঁ হয়নি তো। পূর্বেভিদ শব্দের তৃতীয়ার বহুবচনে পূর্বই হয়ে আমাদের কি আসা উচিত ছিল? অগ্নি পূর্বই, তাই তো? অগ্নি পূর্বেভি তো হওয়া উচিত ছিল না। তাহলে পূর্বেভি শব্দটা তো একটা নিজেদের ঠক্কর খাওয়া উচিত ছিল। অগ্নি সূক্তের দ্বিতীয় মন্ত্র বললে হবে না, পড়া হয়ে গেছে। তাহলে পূর্বেভি শব্দটা একটা ঠক্কর খাওয়া আমাদের উচিত, যে কি করে পূর্বেভি হলো। ক্লাসিক্যালে আমরা ভাবতে পারি নরেভি লিখলেই ম্যাম গজ গজ করে কেটে দেবে। নর শব্দের তৃতীয়ার বহুবচন আমরা নরেভি লিখলেই আমাদের কেটে দেওয়া হবে, হবে তো? কেউ করবে না। এইটা এখানে কেটে দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই সূত্র দিয়ে এখানে পূর্বেভি হয়েছে, অত ভিস ওইস। ওইসের স্থানে ওইসের ক্ষেত্রে ভি বিভক্তি হয়, অর্থাৎ ভিসের স্থানে ওই হয়, যেমন এখানে ওই এর স্থানেও ভি বিভক্তি হয়, ভাইস ভার্সা। টা ভ্যাম ভিস, সেখানে ভিসের স্থানে ওইস হয়, নরই হয়। কিন্তু বেদের ক্ষেত্রে এই সূত্র দিয়ে ওইসের স্থানেও ভি হয়, অর্থাৎ নরে ভি হয় নরইয়ের জায়গায়। সেই জন্য আমরা দেখতে পাই অগ্নি পূর্বেভি ঋষিভি ঋড্ড রুত নই রুত। আরো পাই আমরা দেব ও দেবের ভিড় আগমত। দেবতাদের সঙ্গে আসুন, দেবের ভি কি করে হবে? দেবদেবের ভি আগমত তোমরা পেয়েছো অগ্নি সূক্তে, দেবের ভি তো হতে পারবে না, কিন্তু হয়। আরো কি হয়? দেবী সূক্তের প্রথম মন্ত্র অহং রুদ্রে ভি বসুভিশ্চরামি। রুদ্রে ভি, রুদ্র দ্বারা। রুদ্র বহু বচনে রুদ্র, ঠিক আছে? বহু বচনে রুদ্র কি হওয়া উচিত? তৃতীয়ার বহু বচনে রুদ্রই, কিন্তু হচ্ছে রুদ্রে ভি। ঠিক আছে, বোঝা গেল? ম্যাম এটা আরেকবার বলবেন? আচ্ছা, এটা যেটা আমি বলতে চাইছি, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, এটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ভিসের স্থানে ওইস হয়। ভিস মানে সুঔজ সমৌস স্তাভ্যাম ভিস, সেটা আমরা নরশব্দে দেখেছি, নরই হয়। কিন্তু বেদের ক্ষেত্রে ভিসের স্থানে যেমন ওইস হয়, আবার ওইসের স্থানেও ভিস হয়। ঠিক আছে? যেমন নরই তৃতীয়ার বহু বচন হওয়া উচিত ছিল, সেখানে নরই না হয়ে ভিসি হয়েছে নরে ভি। পূর্বই না হয়ে পূর্বে ভি। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আশা করি বোঝা গেছে এটা, কারণ এটা খুব একটা কঠিন নয়। এটা নিজেদেরই কিন্তু এটা টনক নড়া উচিত। যে মুহূর্তে অগ্নি পূর্বেভি ঋষিভি ঋড্ড এই মন্ত্রটা দেখবে, সেদিনই এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এখানে বিশেষ স্থানে ওইস আদেশ হয়েছে। আচ্ছা, পরের সূত্রটা দেখো, শেষ ছন্দসি বহুলম। একটা মিনিট, এই সূত্রটা আমি করি, একটু হাইলাইট করি। শেষ ছন্দসি বহুলম দেখা যাচ্ছে? আচ্ছা, ছন্দসি বহুলম মানে একদম শেষে যে শব্দগুলো থাকে সেগুলো কি হয়? লোপ পায়, প্রায় বিভক্তির লোপ পায়। ক্লিবলিঙ্গ শব্দের
প্রথমা এবং দ্বিতীয়ার বহুবচন, এটা একটু মাথায় রাখতে হবে। অকারান্ত শব্দের বলে না, ক্লিবলিঙ্গ শব্দেরই বলো। ক্লিবলিঙ্গ শব্দের দ্বিতীয়া এবং প্রথমার বহুবচনে প্রায় বিভক্তি লোপ পায়, এটা একটু লিখে রাখো, একটু লিখে রাখো। ম্যাম দ্বিতীয়া এবং প্রথমা আর দ্বিতীয়ার বহুবচনে, প্রথমা আর দ্বিতীয়ার বহুবচনে প্রায় বিভক্তি লোপ পায়। যেমন বহুবচনে বিভক্তির লোপ পায়, সেটারই পাণিনীয় সূত্র হচ্ছে শেষ ছন্দসি বহুলম। শেষ ছন্দসি বহুলম। ছন্দসি মানে কি? ছন্দসি মানে হচ্ছে বেদ। ছন্দস শব্দের অর্থ হচ্ছে বেদ। শেষ ছন্দসি বহুলম, শেষে গিয়ে, শেষে অর্থাৎ শেষটায়, মানে শেষে, যেহেতু বিভক্তিটা শেষে যোগ হচ্ছে, যেমন স্বর্বা ত্বা যম আহিতা। উদাহরণটা একটু লেখো, তাহলে বোঝাতে সুবিধা হবে। সর্বা দন্তে স বয়রে ফাকার, সর্বা, তা তয়াকার, যম অন্তস্থ যম, আহিতা, আ হয়রস্যি তয়াকার, সর্বা তা যম আহিতা। লিখেছো উদাহরণটা? এটা ক্লাসিক্যালে কি হওয়া উচিত ছিল? ক্লাসিক্যালে হওয়া উচিত ছিল সর্বাণি তানি যম আহিতানি। আমার বক্তব্য হচ্ছে এই যে তানি আনি এগুলো, এইটা উঠে গেছে, ঠিক আছে? এটা বাদ গিয়ে শুধু আকার হয়ে গেছে। সর্বাণী তানি, সর্বাণি তানি যম আহিতানি, এটা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়ে গেছে সর্বা তা যম আহিতা। বুঝেছো? হ্যাঁ ম্যাম। সর্বা তা যম আহিতা। বেসিক্যালি এগুলো হয় কেন, এটা আমি আরেকদিন বলবো, আজকে এটা বললে আর এই সূত্রগুলো শেষ হবে না। সবকিছুরই কারণ আছে, জানো তো। আমাদের সংস্কৃতে সবসময় বলা হয় প্রয়োজনম অনুদ্দিশ্য মন্দ অপি ন প্রবর্তেত। কোনো একটা খারাপ কাজও কেউ করেন না প্রয়োজন না থাকলে। তো সেই কারণে সবকিছুই আমাদের একটা কারণ মেনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে মন্ত্রেষু, পরের সূত্রটায় যাই আমরা। মন্ত্রেষু, দেখেছো সূত্রটা? একটু টুকে নাও প্লিজ, তাহলে আমার পড়াতে সুবিধা হবে। আমি একটু বড় করে দেব। হয়ে গেছে ম্যাম। ম্যাম বোঝা যাচ্ছে। হয়ে যাচ্ছে? হ্যাঁ ম্যাম, টুকা হয়ে গেছে। আচ্ছা, টুকে নাও, টুকে নাও। হয়ে গেছে ম্যাম। এটার অর্থ হচ্ছে মন্ত্রে আত্মন শব্দে, আত্মন, এই যে লাস্টে বলছেন আত্মন, দেখো আত্মন, আত্মন, দেখতে পাচ্ছ? মন্ত্রেষু আং আদের আত্মন, আত্মন শব্দে, অর্থাৎ আত্মা দিয়ে যেটা হয়, আত্মন শব্দের তৃতীয়ার এক বচনে, তৃতীয়ার এক বচনে আয়ের লোপ হয়। তৃতীয়ার এক বচনে কি হওয়া উচিত? আত্মনা। তৃতীয়ার এক বচনে কি হওয়া উচিত? আত্মনা। আত্মন শব্দের তৃতীয়ার এক বচনে, এটা নিয়ে আশা করি কারোর কোনো সংশয় নেই। আত্মন শব্দের এক বচনে, তৃতীয়ার এক বচনে হওয়া উচিত আত্মনা।
কিন্তু বেদে কি হয়? বেদে হয় তয় ময় দন্তের নয়াকার, অর্থাৎ আটাই চলে যায়। ঠিক আছে, আত্মনা শব্দে আটাই চলে যায়, শুধু তয় ময় দন্তের নয়াকার টুকু পড়ে থাকে। মন্ত্রে আত্মন শব্দে তৃতীয়ার এক বচনে আয় লোপ হয় তো? হ্যাঁ, আ লুপ্ত, আ লোপ পায়। হয়েছে? হ্যাঁ ম্যাম হয়েছে। এবারে পরেরটা এসো, লাস্টেরটা। সূত্রটা একটু লিখে নাও। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। আচ্ছা, রাত্রি শব্দ, রাত্রি বানান কি? রয়াকার তয়ফলা রশ্মি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, কিন্তু বেদে কি হয়? বেদে শব্দটা অন্তঃস্বর দীর্ঘ হয়। শুধুমাত্র যশ বিভক্তি মানে সু ও যশ, শুধু প্রথমার বহুবচন ছাড়া সর্বত্র বেদে রাত্রি শব্দ দীর্ঘ ইকারান্ত রূপে পঠিত হয়। আদ রাত্রি বাসস্তনুতে, রাত্রি সূক্তের একটা মন্ত্র। আদ, আ দয় হসন্ত, রাত্রি রয়াকার তয়ফলা দীর্ঘি, বাসস্তনুতে, আদ রাত্রি বাসস্তনুতে। বেদে রাত্রি সবসময় দীর্ঘ ইকারান্ত রূপে পঠিত হয়, শুধুমাত্র যশ বিভক্তি ছাড়া। যশ বিভক্তি মানে প্রথমার বহুবচন ছাড়া। সর্বত্র রাত্রি কিভাবে পঠিত হয় না, সর্বত্র রাত্রি দীর্ঘ ঋকারান্ত শব্দরূপে পঠিত হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রধান কটি সূত্র শব্দরূপ ধাতুরূপে। এছাড়াও আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে ছোট ছোট, সেগুলো একটু টুকে রাখতে পারো, টুকে রাখলে ভালোই হবে। সেটা হচ্ছে অহন শব্দ, অহ দন্তের নয় হসন্ত, অহন শব্দের তৃতীয়ার বহুবচনে, অহন শব্দের তৃতীয়ার বহুবচনে, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। তৃতীয়ার বহুবচনে আমাদের ক্লাসিক্যালে হয় অহভি, অহয়কার ভয়রস্যি বিসর্গ, অহয়কার ভয়রস্যি বিসর্গ। কিন্তু বেদে হয় অ হ ভয়রস্যি বিসর্গ, ওকারটা থাকে না। কিন্তু বেদে হয়, বেদে হয় অ হ ভয়রস্যি বিসর্গ, অহভি। ঠিক আছে, আরো একটা লিখে রাখো একটু, মহিমন শব্দ, ম হয়রস্যি ম দন্তের নয় হসন্ত, মহিমন শব্দ। তৃতীয়ার এক বচনে কি হয়? মহিমনা, মহিমনা, ক্লাসিক্যালে হচ্ছে মহিমনা।
কিন্তু বেদে হচ্ছে ম হয়রস্যি দন্তের নয় আকার মহিনা। ম হয়রস্যি দন্তের নয় আকার মহিনা। বেদে হচ্ছে ম হয়রস্যি দন্তের নয় আকার মহিনা। ঠিক আছে, প্রিয়া কি কিছু বলছো? না ম্যাম। আচ্ছা, হলো এটা। আচ্ছা, এরকম আরেকটা আছে, গো শব্দ, এই সূত্রটাও একটু লিখে রাখো। এই সূত্রটা হচ্ছে গো পাদান্তে, এটা আমি মিস করে গেছি। গো পাদান্তে, গো পাদান্তে, গয়কার গো বিসর্গ পাদান্তে। গো পাদান্তে। ঠিক আছে, আচ্ছা, এই সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে গো শব্দের, এই সূত্র অনুসারে গো শব্দের ষষ্ঠীর বহুবচনে, গো শব্দের ষষ্ঠীর বহুবচনে কি হয়? গবাম। গবাম। ঠিক আছে, তাহলে গো শব্দের ষষ্ঠীর বহুবচনে গবাম না হয়ে, গবাম না হয়ে গোনাম হয়, গয়কার দন্তের নয়াকার ময় হসন্ত, গবাম না হয়ে গোনাম হয় যদি সেটি পাদের শেষে, মন্ত্রের পাদের শেষে প্রযুক্ত হয়। অর্থাৎ লাস্টে যদি গোনাম থাকে, শব্দটা থাকে, তাহলে সেক্ষেত্রে গোনাম হয়। ম্যাম যদি শেষে, যদি শেষে থাকে, যদি গো শব্দের ষষ্ঠীর বহুবচন মন্ত্রে পদান্তে থাকে, তাহলে গবামের পরিবর্তে গোনাম পত্রা বিকল্পে সিদ্ধ হয়। এটাই লেখো, এভাবেই লেখো। যদি মন্ত্রে পাদান্তস্থিত গো শব্দের ষষ্ঠীর বহুবচন থাকলেও থাকে, তাহলে গবামের পরিবর্তে গোনাম পত্রী বিকল্পে সিদ্ধ হয়। গবামের পরিবর্তে গোনাম, গয়কার দন্তের নয়াকার ময় হসন্ত, গোনাম পত্রী বিকল্পে সিদ্ধ হয়। ঠিক আছে, এই কটাই থাক মোটামুটি। একটা তো বোঝা গেল গোনাম পত্রী বিকল্পে সিদ্ধ হয়। কোথাও কোথাও গবামও হয়, মানে গবাম যে একেবারেই হয় না তা না, গবামও হয় গোনামও হয়, মানে গোনামটা আমরা দেখতে পাই, সেই কারণে পাদান্তে গোপীপা বলে উনি একটা সূত্র করে দিয়েছেন। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। এতটাই থাক। ডিক্লেনশন হলো, জিরান্ড হলো, আর একটু স্বর সম্পর্কে তোমরা জানতে পারলে, তাই তো? হ্যাঁ ম্যাম। হলো তো কিছু নাকি রে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। মানে আমার মেয়েদেরও জিজ্ঞেস করছি, আমি ব্রেবনের মেয়েদেরও জিজ্ঞেস করছি, তারা বোঝা গেল তো? ব্রেবনের লোকজন বোঝা গেল তো? আমার মেয়েরা তো আমার কথা শুনে শুনে হ্যাঁ অভ্যস্ত, ম্যাম। সেই কারণে। হ্যাঁ ম্যাম।
বোঝা গেল? অসুবিধা হয়নি হ্যাঁ তো? ম্যাম। আচ্ছা, ভালো লাগলো। বল দিদি, হ্যাঁ আমি কি ম্যাম। খারাপ বলবো? আমরা কি সামনে খারাপ বলবো দিদি? না না ম্যাম, ম্যাম, খুব ভালোই ভালো লেগেছে। লাগলো। আচ্ছা শোন, এবারে যেটা কথা সেটা হচ্ছে, আমি তাহলে একটু লিখে তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আমি যখন আমার মেয়েদের পড়াবো মোটামুটি নেক্সট উইক কি তার পরের উইকে, মোটামুটি অক্টোবরের মধ্যে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? আমি সুতপা হ্যাঁ ম্যাম। সুতপা তোমাদের পাঠিয়ে দেবে। আর হ্যাঁ আরেকটা ম্যাম, যেটা ঠিক কথা, আছে। সুতপা আমাকে বলতে বলেছে পরের রবিবার 10টায় শুরু হচ্ছে। হ্যাঁ, বিশ্বরূপ সাহা বলবেন, উনি বোধহয় সাহিত্য দর্পণের পর বলবেন, সুতপাদি তোমাদের জানিয়ে দেবে। আমার মেয়েদেরও আমি জানিয়ে দেবো, কিন্তু পরের রবিবার 10টায়। ঠিক আছে? উনি বাইরে থেকে বলতে আসবেন। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। ওকে বাবা, তাহলে আবার পরে দেখা হবে। হ্যাঁ ম্যাম। রবিবার করে আমাদের হ্যাঁ ম্যাম। সারস্বত সত্র এখন চলুক। লেট আস হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে? আচ্ছা, সমাপ্তি আছে, সমাপ্তি। সমাপ্তির কিরকম কি হলো, ঠিকঠাক বললাম কিনা বোঝা গেল না। যাকে, ঠিক আছে, আমি পরে ফিডব্যাক নিয়ে নেব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই আসছি আমরা। চলো, টাটা। হ্যাঁ ম্যাম। ম্যাম, বাই বাই। আরে এরকম করে দিস কেন? ঠিক করে এখানে সামুদ্র বানা। হ্যালো, হ্যাঁ সংগীতা। হ্যাঁ, সমাপ্তি দি। হ্যাঁ, সংগীতা। হ্যাঁ হ্যাঁ, সংগীতা, বলো। হ্যাঁ ঠিক আছে, বলছি যে, ঠিক আছে গো। এই আমি পুরোটা শুনতে পেলাম না, কিন্তু যেটুকু শুনেছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তুমি বাবা, কিন্তু আরো ক্লাস নাও আমাদের মেয়েদের। তুমি বললে আমি একটু সাহস পাবো, সেই জন্য। না গো, না না, এমা ছি 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 ছি, অনেক সমৃদ্ধ হবে আমাদের মেয়েরা, সত্যিকারেরই না, খুব ভালো বলেছে। আমি যেটুকু শুনেছি সেটুকু কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো লেগেছে আমার। এবং তুমি যে মানে ইয়ে ল্যাপটপে এগুলো সূত্রগুলো লিখে করছিলে, সেটাতে আমাদের মেয়েরা বেশি উপকৃত হয়েছে। কারণ কি, এখন তো আসলে না বোর্ডে হলে সূত্র কোনো লিখতেই তো জায়গায়, সমস্যা হয়ে যায় না, ও বেচারারা বুঝবে কি করে বলো? হ্যাঁ, এরা তো মনে রাখতে পারছে না সবকিছু। আমাদের তো হ্যাঁ, মেয়েরা বইও পাচ্ছে না, ছবি তুলে তুলে আর কত পাঠাবো। কত পাঠাবো আমরা? সত্যি কথাই তো। ভীষণ অসুবিধায় পড়ে যাচ্ছে মেয়েগুলো। আমাদের মেয়েদের তো মানে পড়াশুনো করার ইচ্ছে আছে, কিন্তু কি এখন তো মেটেরিয়ালস ওরা পাচ্ছে না। এখন ভীষণ অসুবিধা। আর কোশ্চেন কিরকম আসবে না আসবে সেগুলোও তো আমরা জানতে পারছি না এখন। ওরা যেরকম আমরা আগে